তিন নম্বর পার্টে আমরা শেষ অংশে এসে পৌঁছাই, যেখানে এই সেকেন্ড পার্টে অর ওয়াজ ইট কাট ভেরি শর্ট এই পর্যন্ত হয়েছিল। আমরা বিভিন্ন চুলের সাইজ দেখে ব্যাপারগুলিকে বুঝতে চেষ্টা করেছিলাম যে লেখক বা ন্যারেটর কি ওই মুহূর্তে মনে করতে চাইছিলেন। এবার তার পরের অংশ থেকে আমরা শুরু করব। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন. Outside there was the shouting of porters and vendors and a high-pitched female voice near the carriage door. এটা এটুকুনি পরিষ্কার, এখানে খুব একটা কিছু জটিলতা নেই। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন। ড্রিউ স্লোলি, ড্র এর পাস্ট টেন্স ড্রিউ, ড্র এখানে আঁকা অর্থে বোঝাচ্ছে না, ড্র বলতে এখানে ঢোকা বা টানা বা আনা এই অর্থে বোঝায়। সুতরাং ট্রেনটি ঢুকলো খুবই ধীরে ধীরে ইনটু দ্য স্টেশন। ধীরে কেন? কারণ স্টেশনে ঢুকছে, সেই কারণের জন্য ধীরে ধীরে ঢুকলো। আউটসাইড, বাইরে, দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ পোর্টার্স। এখনও কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি কবির কিন্তু হিয়ারিং সেন্স বা ক্যাপাসিটি বা ক্যাপেবিলিটিটা কিন্তু অনেক বেশি। উনি প্রায় অর্থেই এই সাউন্ড ক্যাপাসিটিটাকে কিন্তু গুরুত্ব দিচ্ছেন। এই সেটা মেয়েটির স্লিপারের আওয়াজ হোক, স্পার্কেল অফ এ মাউন্টেন তার ভয়েসের মধ্যে পাওয়া হোক, বা বাইরের যে শাউট সেটা হোক, ট্রেনের হুইসেল থেকে শুরু করে সমস্তটাই কিন্তু তিনি তার কর্ণকুহরে যে আওয়াজগুলো প্রবেশ করছে সেটার একটা সুন্দর বর্ণনা উনি দিয়ে চলেছেন। তো এখানে কারা চিৎকার করছে? আউটসাইড দেয়ার ওয়াজ দ্য শাউটিং অফ দ্য পোর্টার্স অ্যান্ড ভেন্ডার্স অ্যান্ড আ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর। এই ছবিটা দেখলে পরে আমরা বুঝতে পারবো, আমাদের যদিও এর সম্পর্কে পরিচিতি আছে যে ট্রেনে ভেন্ডাররা কেমন হয় অথবা পোর্টাররা কেমন হয়, এই সম্পর্কে আমাদের ধারণা যথেষ্টই আছে। ফলে এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে শাউটিং অফ পোর্টার্স অ্যান্ড ভেন্ডার্স, পোর্টাররা মানে হকাররা চিল্লাচ্ছে, ভেন্ডার যারা, আর পোর্টার বলতে যারা কুলি মাল টানে তাদের চিৎকার চিল্লাবেলি, যেটা সম্পর্কে আমরা প্রায় কম বেশি সকলেই পরিচিত স্টেশনগুলিতে। অ্যান্ড এ হাই পিচড ফিমেল ভয়েস নিয়ার দ্য ক্যারেজ ডোর। হাই পিচড মানে তীক্ষ্ণ, প্রচণ্ড শ্রিল মানে তীক্ষ্ণ আওয়াজ করছে, শ্রিক বা শ্রিল বলা হয়। এখানে আমরা একটু জেনে নিই পিচ এবং টোনের মধ্যে পার্থক্যটা কি, কারণ এখানে যখন একটু জেনে নিতে অসুবিধা নেই আমাদের। হাই পিচড ফিমেল ভয়েস, তাহলে ভয়েসের ক্ষেত্রে টোন শব্দটাকে ব্যবহার করা, যে অমুকের টোন, যেমন অমিতাভ বচ্চনের কণ্ঠস্বরটাকে বলা হয় ব্যারিটোন ভয়েস, ফলে সেখানে টোন আছে। বা আমরা বলি যে ওর টোনটা, গলার টোনটা কি অন্যরকম ছিল, যেন অপমানকর। তাহলে টোনের সাথে পিচের সম্পর্কটা বা পার্থক্যটা কোথায় সেটা যদি আমরা পরিষ্কার করে নিই, তাহলে এখানে আমরা পরিষ্কার হয়ে যাব যে হাই পিচড বলতে কি বোঝানো হচ্ছে। এইখানটাতে আছে পিচ বলতে রেফার্স টু দ্য ডিগ্রি অফ হাইনেস অর লোনেস অফ এ টোন, মানে একটা কণ্ঠস্বরের উচ্চ বা নিম্ন, এই দুটো হচ্ছে পিচ বলা হয়। তার সেটাকে নির্ভর করছে। টোনটা কি? টোনটা হচ্ছে মিউজিক্যাল আর ভোকাল সাউন্ড উইথ রেফারেন্স টু ইটস পিচ, কোয়ালিটি অ্যান্ড স্ট্রেংথ। ফলে আমরা কিন্তু টোন যেটা ব্যবহার করি, আসলে টোন কিন্তু ব্যবহার করাটার মতো উচিত নয়। আমাদের পিচ শব্দটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট, যথোপযুক্ত। এবং পিচ কি হচ্ছে? রিলেটেড টু ফ্রিকোয়েন্সি, যে তার ভয়েস ফ্রিকোয়েন্সি কেমন, তীক্ষ্ণ চিৎকারটা কত দূর, বা কণ্ঠস্বর মোটা হলে তার চিৎকারের ফ্রিকোয়েন্সি কেমন, কথা বলার ফ্রিকোয়েন্সি কেমন, সেরকম। আর রিলেটেড টু পিচ, কোয়ালিটি অ্যান্ড স্ট্রেংথ, যেটাকে বলা হচ্ছে যে যার তীক্ষ্ণতা, টোন বলতে কোয়ালিটিটা, কণ্ঠস্বরের মধ্যে কত দূর, কতটা উচ্চমানের বা কতটা জোরে হচ্ছে, কতটা আস্তে হচ্ছে, সেটার উপর নির্ভর করছে টোনটা। নট ইউজ টু ডিস্টিংগুইশ লেক্সিক্যাল গ্রামাটিক্যাল মিনিং, ইউজ টু ডিস্টিংগুইশ লেক্সিক্যাল গ্রামাটিক্যাল মিনিং। এখানে লেক্সিক্যাল গ্রামাটিক্যাল মিনিং বলতে লেক্সিক্যাল বলতে লেক্সিকন থেকে আসছে, লেক্সিক্যাল ওয়ার্ডের সাথে যুক্ত। আমরা একটা শব্দকে উচ্চারণ করি বিভিন্নভাবে, সেইটা আমাদের টোন হিসাবে ব্যবহার করা হয়, টোনের সাথে সংযুক্ত, কিন্তু পিচের সাথে সংযুক্ত নয়। পিচ মূলত কতটা জোরে চিৎকার করছে, কতটা আস্তে বলছে, সেইটার উপরে নির্ভর করছে। এবার এখানে যখন বলছে হাই পিচড ফিমেল ভয়েস, মানে চিৎকারটাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে। নিয়ার দ্য ক্যারেজ ডোর, ক্যারেজ ডোর বলতে যে ক্যারেজ, এখানে ট্রেন কম্পার্টমেন্টকে বলা হচ্ছে, ক্যারেজ ট্রেন কম্পার্টমেন্টের দরজার কাছে এরকম চিৎকার হচ্ছে, একটা তীক্ষ্ণ মহিলার কণ্ঠস্বর। দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট। এবং উনি এখানে বলছেন যে ওই ভয়েসটা অন্য কারো নয়, অবশ্যই সে গার্লের আন্টেরই হবে, যে আন্টকে উনি হরিবল ক্রিয়েচার বা একটা ক্রিয়েচারের সাথে, ফর্মিডেবল ক্রিয়েচারের সাথে তুলনা করেছিলেন, যেটাকে আমরা পাই এই যে এখানটায় রয়েছে আনসার ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স। ফলে তো সেটার সাথে আমরা একটা মিল খুঁজে পাচ্ছি যে ওনার চিন্তাভাবনা এখানটাই আটকে রয়েছে, যে এইরকম চিৎকার যখন করছে তাহলে আর কেউ হবে না, ওই গার্লের আন্টি হবে। সেই জন্য বলছেন ওখানে দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস আন্ট।
গুড বাই দ্য গার্ল সেড, এবং মেয়েটি বিদায় জানিয়ে দিল। তাহলে এই যে প্যারাগ্রাফটা, ছোট্ট একটা প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটার মধ্যে মূলত বৈশিষ্ট্য তেমন কিছু চোখে না পড়লেও বিবরণটা গুরুত্বপূর্ণ, কারণ ট্রেন থামার সাথে সাথে এটা পরিষ্কার হয়ে গেল যে মেয়েটি এবার চলে যাবে। তিনিও জেনে ফেললেন যে হ্যাঁ, মেয়েটি এবার বিদায় নেবে। ফলে তার প্রত্যেকটা বর্ণনা যেমনভাবে শোনা যাচ্ছে, এটা উল্লেখযোগ্য প্যারাগ্রাফটা এই কারণের জন্য সাউন্ড এফেক্টটা এখানে কাজ করছে। সাউন্ড এফেক্টটা কাজ করছে মানে ব্যাকগ্রাউন্ডে সিনারিটা ঘটছে হচ্ছে ট্রেন কম্পার্টমেন্টের মধ্যে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কিন্তু এখানে কাজ করছে। যেমন আমরা যখন একটা নাটক দেখি তখন, বা কোনো একটা সিনেমা দেখি, যে কোনো ব্যক্তি যখন ঘরের মধ্যে রয়েছে, বা আমরা নিজেরাও যখন কোনো ঘরের মধ্যে থাকি শান্ত অবস্থায়, তখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু ঘড়ির টিকটক আওয়াজটা আমরা শুনতে পাই, ঝিঁঝি পোকার ডাক শুনতে পাই, হ্যাঁ, বা দিনের বেলাতেও আমরা পাখির ডাকটা শুনতে পাই। আমরা ভেতরে হয়তো কোনো কথা বলছি না, কিন্তু বাইরে গেলে পরে সেই ডাকগুলো, মানে বাইরে গেলে নয়, বাইরে থেকে সেই ডাকগুলো অত্যন্ত স্পষ্ট হয়। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমাদের আওয়াজগুলি। এখানে উনিও কিন্তু সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকেই বোঝাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কোথায় আসছে, যে একটা ডিন অ্যান্ড বাসেলের মধ্যে এসে পড়েছেন, অর্থাৎ একটা হই হট্টগোলের মধ্যে এসে পড়েছেন। এমন একটা জায়গায়, একটা স্টেশন যেখানে হই হট্টগোল হবেই, কারা চিৎকার করছে, কুলিরা চিৎকার করছে, ভেন্ডাররা চিৎকার করছে, এবং তার সাথে ওই গার্লের আন্টের চিৎকারটাও কিন্তু উল্লেখযোগ্য। তিনি তার চিৎকারটাকে ওখানে ঢুকিয়ে দিচ্ছেন। এক তো হচ্ছে ব্ল্যাক হিউমারের জন্য। তো এখানে আমরা যেহেতু ব্ল্যাক হিউমারের কথাটা উঠলই, এই প্রসঙ্গেই আগেও কথাটি উঠেছে। ব্ল্যাক হিউমার যখন গার্লের আন্টের সম্পর্কে ন্যারেটর ওই মন্তব্যটি করেছিলেন যে ফর্মিডেবল ক্রিয়েচার, সেখানেও আমি ব্ল্যাক হিউমারের কথাটা বলেছিলাম। তো এখানে ব্ল্যাক হিউমারের কতগুলি অন্য প্রতিশব্দ জেনে নিলে পরে ব্ল্যাক হিউমারটা আরও পরিষ্কার হয়ে যাবে আমাদের কাছে। যে গ্রিম হিউমার বা ম্যাকাবার হিউমার, ভয়ঙ্কর, মানে বিভৎসতা বা নেগেটিভ সাইডটাকে দেখানো হচ্ছে কিন্তু হিউমারাস ওয়েতে। সিক হিউমার বা হিউমার, স্যাটায়ার, স্ল্যাপস্টিক, স্পুফ, এক্সপ্রেসিভ স্টাইল, এই যে স্যাটায়ারটা কিন্তু অন্য একটা গুরুত্বপূর্ণ ব্ল্যাক হিউমারের। ফলে এমন একটা জায়গা দেখানো হবে যেখানটায় একটু অন্যরকমভাবে, খুবই হাস্যরসাত্মক অবশ্যই, কিন্তু তার মধ্যে কোথাও যেন একটা নেগেটিভ সাইড থাকবে, কোথাও একটা, যেমন এখানে গার্লের আন্টের প্রতি ন্যারেটরের যে আচরণ, তাতে মনে হচ্ছে যেন ওই বয়সী মহিলাদের প্রতি উনি ওই রকম আচরণ করে থাকেন। কিছু কিছু লোক এরকম থাকেন যারা এই জাতীয় আচরণ করে থাকেন। ফলে সেখানেও কিন্তু আমরা হিউমারটাকে কিন্তু হেলদি হিউমার বলতে পারছি না, কিন্তু সেটা হাস্যকর বা হাস্যরসটাকে উদ্রেক করছে বলেই সেটা হিউমার হচ্ছে। সুতরাং দ্যাট ভয়েস মাস্ট হ্যাভ বিলং টু দ্য গার্লস অ্যান্ডের ক্ষেত্রে কিন্তু ওইটাই আমাদের কাছে প্রযোজ্য, যে তিনি ব্ল্যাক হিউমারটাকে ব্যবহার করলেন। ফলে এখানে দুটো জিনিস দেখা গেল, একটা ব্ল্যাক হিউমারের পুনর্ব্যবহার, আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে কিভাবে, মিউজিক বলতে আওয়াজগুলিকে, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে কিভাবে তিনি ভেতরে টেনে নিয়ে আসছেন ট্রেন কম্পার্টমেন্টের মধ্যে। তাহলে শি ওয়াজ স্ট্যান্ডিং ভেরি ক্লোজ টু মি, সে আমার খুবই কাছে দাঁড়িয়েছিল। সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, তাহলে এতই কাছে দাঁড়িয়েছিল যে তার চুলের থেকে যে গন্ধটি বেরোচ্ছিল সেটা খুব ট্যান্টালাইজ করছিল। তাহলে প্রথমে আমরা ট্যান্টালাইজ মানেটাকে বুঝি। এখানে ট্যান্টালাইজ মানে বলা হচ্ছে টু এক্সাইট সামওয়ান বাই টিজিং দেম উইথ দ্য প্রসপেক্ট অফ হ্যাভিং সামথিং, মানে কাউকে কিছু দেওয়া হবে, এই অর্থে তুমি এই কাজটা করে দাও, আমি তোমাকে এরকম একটা কিছু দেবো, এইটাকে বলা হয় ট্যান্টালাইজ। বা এই যে একটা ছবি থেকে আমরা বুঝতে পারছি, ডু ইউ থিঙ্ক উই শুড গিভ দ্যাট গাই দ্য কন্ট্রাক্ট, কেন, এই যে গাই এখানে টাকার লোভটা তাকে দেখাচ্ছে, এইটা হচ্ছে ট্যান্টালাইজ। বলছে টু টিজ বাই কিপিং সামথিং ডিজায়ারেবল ইন ভিউ বাট আউট অফ রিচ, দেখতে পাচ্ছি আমরা কিন্তু সেটাকে ধরতে পারছি না। টু ট্যান্টালাইজ উইথ এ ব্রাইব, যেমন ঘুষ দেওয়া, ট্যান্টালাইজ করা, ঘুষ দেওয়ার মাধ্যমে ট্যান্টালাইজ করা হয় যে এই কাজটা আমাকে করে দিন, আমি এত টাকা দেবো। ফলে কিন্তু সেই টাকাটা তো আমার হাতের কাছে নেই, সেটাকে আমি অনুভব করছি যে পাবো আমি, কিন্তু আমার কাছে নেই, দৃষ্টির গোচরে নেই। তো সেই জিনিসটাকে বলা হচ্ছে ট্যান্টালাইজ। এবার এই যে হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, ট্যান্টালাইজের সাথে একটা মানে সাধারণ হালকাভাবে হলেও সেক্সুয়াল কোনোটেশন যুক্ত থাকে, সেটার ব্যাখ্যা আমরা এই মুহূর্তে করব না। যেটা গুরুত্বপূর্ণ, উনি বলছেন সো ক্লোজ দ্যাট দ্য পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং, যে ওনার কাছে কেন এটা ট্যান্টালাইজিং মনে হচ্ছে সেটা আগে বোঝা যাক। যে উনি তো চাইলেই চুলগুলোকে হাত দিয়ে ধরতে পারছেন না, বা উনি চাইলেই সেই জিনিসগুলোকে নিজের মতো করে নিতে পারছেন না, সুতরাং সেটা তাকে মানে একটা এক্সাইটমেন্ট দিচ্ছে যে আমি যাতে ধরি। এবার কারণ কি, উনি পরবর্তীকালে এটা নিজেই বলছেন, আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার বাট শি মুভড অ্যাওয়ে, এটা উনি করতে চাইছিলেন কিন্তু সেই মেয়েটি তখন ওখান থেকে সরে গেল। ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় প্রযোজ্য একটা শব্দ আমি পেয়েছি খুঁজে, যাকে বলা হচ্ছে ক্যাফিওনা।
এটা পর্তুগিজ, মূলত পর্তুগিজ শব্দ, ইংরেজিতে এসছে কাফিওনা। দ্য অ্যাক্ট অফ টেন্ডারলি রানিং ইউর ফিঙ্গার্স থ্রু সামওয়ানস হেয়ার, কারো চুলের মধ্যে দিয়ে হাত চালানো, সেইটাকে বলা হয় কাফিয়ন। এবার এই যে কাফিয়ন সিচুয়েশনটা তৈরি হয়েছে ওনার মধ্যে, এই আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার বাট শি মুভড অ্যাওয়ে, ফলে কাফিয়ন থেকে তিনি মানে মুক্তি নয়, অনিচ্ছাকৃতভাবেই ঘটনাটি তার ক্ষেত্রে ঘটলো না। এই যে চুল সংক্রান্ত বিষয় নিয়ে, যেটা আমরা আগের পার্টেও কিন্তু পুরোপুরি ব্যাখ্যা করে বলেছিলাম, এখানে কিন্তু তারই একটা প্রতিরূপ পাওয়া যাচ্ছে, তার পরবর্তী অংশটা এখানে দেখা যাচ্ছে। তো আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার বাট শি মুভড অ্যাওয়ে, এবং সে সুতরাং সরে গেল বলে আর আমার সেটা সম্ভবপর হলো না। এবং লজিক্যালি দেখতে গেলে পর আমরা কি দেখব, সে কাছে দাঁড়িয়েছিল, চুলের গন্ধ একটা অদ্ভুত রকমের মাদকতা এনে দিয়েছিল লেখকের মধ্যে, লেখক সেটাকে হাত দিয়ে ধরতে চাইছিল। ফলে ডিজায়ার, মানুষের মনের মধ্যে যে ইপসা বা আকাঙ্ক্ষা যেটা থাকে, সেটা কতটা মারাত্মক হতে পারে সেই মুহূর্তে কিন্তু তিনি সমস্ত কিছু ভুলে গিয়ে এই কাজটা করতে যাচ্ছিলেন, যে চুলের গন্ধ যেহেতু তাকে পাগল করছিল বা একটা অদ্ভুত রকমের অনুভূতি দিচ্ছিল, সেই জন্য তিনি কিন্তু তার চুলটাকে ধরতে যাচ্ছিলেন। Only the scent of perfume still lingered where she had stood. তাহলে এই জায়গাটাতে, এই লাইনটার মধ্যে একটা, তো এই যে অনলি দ্য সেন্ট অফ পারফিউমস, সেন্ট অফ পারফিউম, আমরা কিন্তু এই জায়গাটার সম্পর্কে জানি না। সেন্ট মানে কিন্তু আমরা সেন্ট বুঝি, সেন্টটাকেও আমরা পারফিউম বুঝি, পারফিউমটাকেও আমরা সেন্ট বুঝি। আসলে পারফিউম আর সেন্টের মধ্যে পার্থক্য আছে। সেন্ট বলতে কিন্তু আসলে গন্ধকে বোঝায়। যেমন এখান থেকে আমরা বুঝতে পারি যে সেন্ট হচ্ছে গন্ধ, ঘ্রাণ, সুবাস, সৌরভ, সৌগন্ধ, সুরভি, পরিমল, যেটা শুধুমাত্র গন্ধের সাথে যুক্ত। এবার এখানে তাহলে পারফিউমটা কি, কোলন শব্দের সাথেও আমরা পরিচিত, কোলনটাও ওয়ান টাইপ অফ সেন্ট, কিন্তু সেটাও পারফিউমের সাথে পার্থক্য আছে। ফলে সেটাও আমরা যদি জানতে পারি তাহলে আমাদের কাছে এই জিনিসটা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এখানে কোলনের সাথে পারফিউমের পার্থক্যটা দেখানো আছে, যেখানে কোলনটা হচ্ছে ফ্র্যাগ্রেন্স অফ কোলন ইজ লেস ইন্টেন্স, মানে গন্ধ, কোলনের যে গন্ধ, ফ্র্যাগ্রেন্স, সুবাস, সেটা তীব্র নয়। কিন্তু পারফিউমের পোটেন্ট অ্যান্ড ইন্টেন্স, মারাত্মক এবং তীব্র, মানে যথেষ্ট পরিমাণ সময় ধরে থাকে। কোলন ক্যান বি ইউজ লিবারেলি, বিভিন্ন সময়, যে কোনো সময় মানে ব্যবহার করা যেতেই পারে, কিন্তু পারফিউম শুড বি ইউজ স্পেয়ারিংলি, ছিটিয়ে ছিটিয়ে ব্যবহার করা উচিত, বা রেখে রেখে, মানে একদম সাথে সাথে দিয়ে দিলাম, অনেকটা দিয়ে দিলাম, বা যখন খুশি দিয়ে দিলাম, সেরকম নয়। ফ্র্যাগ্রেন্স কোলন ডাজন্ট লাস্ট লং, খুব বেশিক্ষণ থাকে না, কিন্তু পারফিউমের অনেকক্ষণ থাকে। কোলন ইজ বেসড অন সেন্ট দো ইট মাইট ইনক্লুড সেভারাল সেন্টস, অনেকগুলি মানে সেন্ট মূলত সুগন্ধ বা সুবাসের উপরই নির্ভর করে, কিন্তু অনেকগুলি সুগন্ধ একসাথে পাওয়া যেতে পারে। কিন্তু পারফিউমটা হচ্ছে মেড অফ সেভারাল সেন্টস হুইচ ক্রিয়েট এ লেয়ার অফ ফ্র্যাগ্রেন্স, মানে একটা স্তর তৈরি করে, ফ্র্যাগ্রেন্সের, সুবাসের একটা স্তর তৈরি করে। তো এরকম বিভিন্ন পার্থক্য আছে। এবার আমাদের মনে এখানে আর একটা পার্থক্য, মানে প্রশ্ন চলে আসে, তাহলে কোলনের সাথে যদি পারফিউমের পার্থক্য থাকে, তাহলে ডিওড্রেন্টের সাথে পারফিউমের কি পার্থক্য? আমরা তো সবই একই বলে জানি, কিন্তু আসলে সেটা কিন্তু এক নয়। এখানে একটা ছোট্ট পার্থক্য দেখানো আছে ডিওড্রেন্টের সাথে পারফিউমে। ডিওড্রেন্ট হচ্ছে দ্য প্রাইমারি ইউজ অফ ডিওড্রেন্ট ইজ টু মাস্ক আনপ্লেজেন্ট বডি ওডর প্রডিউসড বাই সোয়েট গ্ল্যান্ডস, মানে ঘামের দুর্গন্ধকে ঢাকার জন্য ডিওড্রেন্ট ব্যবহার করা হয়। কিন্তু পারফিউমটা কি, এনহ্যান্স দ্য সেন্ট অফ দ্য ওয়ারার উইথ দ্য অ্যারোমা অফ দ্য ফ্র্যাগ্রেন্ট পারফিউম, যে সুগন্ধটা উনি ব্যবহার করছেন সেটার ঘ্রাণ যাতে সকলে পায়, সেইটা বৃদ্ধির চেষ্টা করে হচ্ছে পারফিউম, যেখানে ডিওড্রেন্ট হচ্ছে ঘামের দুর্গন্ধ লোকায়। The ratio of essential oil and their alcohol carrier is different as deodorant contains less essential oils, মানে তুলনামূলকভাবে কম তেল ব্যবহার করা হয়, এবং সেখানে কি হচ্ছে যে অ্যালকোহল থাকে, হ্যাঁ, সেটা আলাদা টাইপের, এবং এখানে যে রেশিওটা থাকে অয়েল এবং অ্যালকোহলের, সেটা অনেক বেশি, এবং অ্যাকর্ডিং টু দ্য টাইপ অফ পারফিউমস প্রডিউস, যেমন ধরনের পারফিউম হয় তেমনভাবে সেটার মাত্রা ঠিক করা হয়। ডিওড্রেন্ট ইজ ইউজড অ্যাজ অ্যান এভরিডে কসমেটিক আইটেম বাই মোস্ট অ্যাডাল্টস অ্যান্ড টিনস, প্রায় খুবই ব্যবহারযোগ্য এমন একটা কসমেটিক হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু পারফিউম হচ্ছে লাক্সারি আইটেম, সেটা দামি এবং বিশেষ করে ধনী লোকেদের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। ডিওড্রেন্ট সবাই ব্যবহার করতে পারে কম বেশি দাম দিয়ে, কিন্তু পারফিউমের একটা স্ট্যান্ডার্ড আছে, কোয়ালিটি আছে, সেটাকে মেনটেন করে করা হয়। এই রকম অনেকগুলি পার্থক্য আছে, যেটা
আমরা এই যে যেমন ডিওড্রেন্ট ইজ এ চিপার কমোডিটি, সস্তার জিনিস, পারফিউম ক্যান বি ভেরি এক্সপেন্সিভ, খুবই দামি। ফলে এইটা মাথায় রাখতে হবে যে সব কিছুই কিন্তু পারফিউম নয়, সব কিছু ডিওড্রেন্টও যেমন নয়, শুধু সেন্টের সাথে তো কোনো পার্থক্য আছেই, সেন্ট মানে এখানে আসেই না। ফলে অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড ওয়্যার শি হ্যাড স্টুড, তাহলে তিনি যখন পারফিউমের সেন্টটা পাচ্ছেন তাহলে মেয়েটি কিন্তু খুব একটা গরিব মেয়ে নয়। তার গন্ধটা ছড়াচ্ছে মানে রীতিমতো লং লাস্টিং এফেক্ট একটা রয়েছে এবং সেটা তিনি দামি প্রোডাক্টই ব্যবহার করছেন এবং সেই গন্ধটা স্টিল লিঙ্গার্ড ওয়্যার শি হ্যাড স্টুড, সেইখানেই ঘোরাফেরা করছিল। লিঙ্গার মানে আমরা একটু জানি, এখান থেকে লিঙ্গার মানেটা আমরা বুঝতে পারবো। লিঙ্গার হচ্ছে টু লাস্ট অর কন্টিনিউ ফর আ লং টাইম, দীর্ঘক্ষণ ধরে টিকে থাকা বা থেকে যাওয়া। কনফিউশন স্টিল লিঙ্গার্ড ইন কাস্টমার্স মাইন্ড, যে কাস্টমারের মনের মধ্যে ততক্ষণও পর্যন্ত কনফিউশনটা টিকে ছিল বা ছিল, এই অর্থে লিঙ্গার ব্যবহার করা। তাহলে পারফিউম স্টিল লিঙ্গার্ড মানে ততক্ষণ পর্যন্ত ছিল। তাহলে অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার্ড ওয়ার শি হ্যাড স্টুড। তাহলে আগে আমরা ইয়ার পেয়েছিলাম, ভিশনটা পেয়েছিলাম হচ্ছে ইয়ার বলতে ওই যে আওয়াজগুলি যখন উনি শুনছেন বাইরের আওয়াজগুলো, তখন তাহলে শ্রবণ শক্তির উপর জোর দিয়েছিলেন। আমরা ভিশনটা পেয়েছিলাম হচ্ছে যখন ওই টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই উনি বলছিলেন। এইখানে কিন্তু আমরা ওনার ঘ্রাণ শক্তির প্রবণতাটাকে টের পেলাম, যেটা স্মেল দিয়ে বোঝানো হচ্ছে, সেইটাও কিন্তু উনি এখানে ব্যবহার করছেন। এবার পরের যে প্যারাগ্রাফটা শুরু হচ্ছে, দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে। এখন ডোরওয়ে বলতে ওই ক্যারেজের দরজা অর্থাৎ কম্পার্টমেন্টের দরজা, সেখানে একটা কনফিউশন তৈরি হলো। কনফিউশন বলতে আমরা সবাই জানি একটা শোরগোল এখানে অর্থে ব্যবহার করা হচ্ছে, কিন্তু কনফিউশনের আসল মানেটাও অনেকভাবেই ব্যাখ্যা করাটা সম্ভব। হ্যাঁ, এখানে যে কনফিউজডকে অনেকভাবে বলা যায় যে ডিসঅর্গানাইজড, যে ঠিকঠাক করে নেই, ডিস্ট্র্যাক্টেড, যেটা আর কি আমার মনোযোগ অন্যদিকে সরিয়ে গেল, বিউইল্ডার্ড বলতে ভীত হওয়া, ডেজড মানে ওই একই টাইপের কনফিউশন মানে মাথা হতবুদ্ধি হয়ে যাওয়া, মাডলড মানে পাজলড মানে হতবুদ্ধি হয়ে যাওয়া। ফলে কনফিউশন বলতে এখানে এতগুলি শব্দ দিয়ে কনফিউশনকে বোঝানো যায়, কনফিউজড স্টেটকে বোঝানো যায়। সুতরাং এই জায়গাটাও কিন্তু কনফিউশন বলতে বোঝাচ্ছে কোনো একটা শোরগোল হচ্ছে যেটা ক্লিয়ার নয়, অর্থাৎ আমি বুঝতে পারলাম না যে এই শোরগোলটা কিসের বা কেন এই আওয়াজগুলো বা কিছু একটা গন্ডগোল হচ্ছে, সেটা ক্লিয়ার নয় বলেই there was some confusion in the doorway বলা হচ্ছে। A man getting into the compartment stammered an apology. একটা মানুষ, একটা লোক, একটা পুরুষ getting into the compartment, getting into আমরা get into আগেই পেয়েছিলাম, get down, get on, get into the compartment, অর্থাৎ কম্পার্টমেন্টে ওঠার সময় stammered an apology. Stammer মানে আমরা জানি, স্ট্যামার মানে তোতলানো, যেমন এখানে এই কার্টুনটিতে দেখাচ্ছে যে ডু ইউ ওয়ান্ট টু গো টু দ্য বিচ, এই যে এইটাকে বলা হয় স্ট্যামারিং। সেটা আমাদের ধারণা আছে। স্ট্যামারিং অনেক প্রতিশব্দও আমরা পাই, স্টাটারিং, ফ্ল্যাটারিং, হল্টিং, স্টাটার, হেজিটেশন, হেজিটেন্ট, ইনআর্টিকুলেট, স্টাম্বলিং, স্ট্যামার, হেজিটেটিং ইত্যাদি বিভিন্ন রকম শব্দ স্ট্যামারের ক্ষেত্রেও প্রযোজ্য। স্ট্যামারকে বলা হয় এইভাবে। আর এটা থেকে একেবারেই পরিষ্কার হয়ে যাবে স্ট্যামারিংটা কি, যে যেমন এটা একটা ফানি কার্টুন, দ্য স্ট্যামার সোসাইটি, ভিজিট আওয়ার ওয়েবসাইট www.www.www. এই যে স্ট্যামারিং, এমনকি এই যে দ্য স্ট্যামার্স সোসাইটিতেও কিন্তু এইভাবেই ওয়েবসাইটটিকে বলা হচ্ছে যেন তারাও কিন্তু স্ট্যামারিং করছে, তোতলাচ্ছে। ফলে এখানে কি হচ্ছে, স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি। ফলে অ্যাপোলজি মানে আমরা জানি যে ক্ষমা চাওয়া। এই কার্টুনটা একটা খুব সুন্দর উদাহরণ অ্যাপোলজির। এই যে ডেন্টিস্ট উনি যে উইলবার্ট ডেন্টিস্ট, উনি লিখেছেন সরি উই আর ওপেন। তো এবার স্বাভাবিকভাবে দাঁতের ডাক্তারের কাছে সহজে লোকে যে যেতে চায় তা নয়, ব্যাপারটা অতটা সুখকর নয়। সেই জন্য এই যে সরি, এই সরিটা হচ্ছে অ্যাপোলজি, অর্থাৎ যখন কেউ কারোর কাছে ক্ষমা চাইছে বা কোনো কাজের জন্য, অন্যায় কাজের জন্য মাপ করতে বলছে, সেটা হচ্ছে অ্যাপোলজি। তাহলে স্ট্যামার্ড অ্যান্ড অ্যাপোলজি মানে কিছু একটা তো মাপ করবেন বা এক্সকিউজ মি এই টাইপের, এরকম কোনো একটা আওয়াজ তিনি শুনতে পেলেন যে গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, যে একটা লোক যখন ঢুকছিল কম্পার্টমেন্টে তখন তিনি এরকম আওয়াজটা করলেন, যে এটা ক্ষমা চাইছিলেন, হয়তো বা ধাক্কা টাক্কা লেগে গেছেন এরকম কিছু। Then the door banged and the world was shut out again. এবার তারপর দরজাটা বন্ধ হলো এবং ওয়ার্ল্ড কি হলো, পুরো শাট আউট এগেন, আবার পুরো বন্ধ হয়ে গেল। এই যে ডোর ব্যাং, ঠিক আছে, এটুকু নিয়ে অসুবিধা নেই যে দরজা চোরের সাথে বন্ধ হলো, দ্যাটস ওয়াই ইটস ব্যাংড।
অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন। ওয়ার্ল্ডটা দেখো, ওয়ার্ল্ডটা কিন্তু উনি বোঝাতে চাইছেন বহির্জগৎ এবং অন্তর্জগৎ এই দুটোতে ভাগ করে দিচ্ছেন। ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন মানে দুটো মানেই হয়, এক বহির্জগৎ তার কাছে পুরোপুরি বন্ধ হয়ে গেল, যেটা বাইরের জগৎ বিশ্ব জগৎ সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেল, আর একটা অন্তর্জগৎ হয় যে ট্রেন কম্পার্টমেন্টটাই হচ্ছে ওনার জগৎ, সেটাও বন্ধ হয়ে গেল, বাইরের সাথে আর কোনো কানেকশন থাকলো না। ফলে দুটো মানেই কিন্তু এখানে প্রযোজ্য। দেন দ্য ডোর ব্যাংড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন। শাট আউট মানে আমরা জানি যে বন্ধ করে দেওয়া বা বন্ধ হয়ে যাওয়া, কিন্তু শাট আউটের অনেকগুলি কিন্তু প্রতিশব্দ বা সিনোনিম আছে, যেমন স্কাঙ্ক, রম্প, ড্রাবিং, উইপিং, বিটিং, ডিজাস্টার, থ্রাশিং, এম্বারাসমেন্ট, ডিব্যাকল, ওভারথ্রো, এগুলি সবটাই কিন্তু শাট আউটের সাথে যুক্ত। এবার এখানটায় কিন্তু স্পষ্টভাবেই অন্যান্যগুলোর থেকেও বেশি প্রযোজ্য হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, কেটে যাওয়া, মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, একাকী চলে আসা, এইগুলি অর্থে বোঝাচ্ছে শাট আউট। তাহলে দ্য ডোর ব্যাংড অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেন। এগেন বলতে আগে ওই যে আপ টু রোহানা পর্যন্ত উনি যেমন ছিলেন তেমনি হয়ে গেল, মেয়েটিও বেরিয়ে গেল, তার গল্প সেখানেই গুটিয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ, উনি ফিরে এলেন তার বার্থে। এবার রিটার্ন টু মাই বার্থ কেন? নিশ্চয়ই কোনো একটা সিচুয়েশনে তিনি ছিলেন, যে কারণে উনি রিটার্ন শব্দটা ব্যবহার করছেন। অবশ্যই ছিলেন, কারণ ওই যে উনি উঠেছিলেন মেয়েটির চুলটি ধরতে, এই যে আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড টু টাচ হার হেয়ার বাট শি মুভড অ্যাওয়ে। সম্ভবত তিনি হয়তো একটা জেস্চার ওখানে করেছিলেন, যে হয়তো উঠেছিলেন মেয়েটির চুলটা ধরার জন্য, যেহেতু মেয়েটি দাঁড়িয়েছিল, ফলে সেই কারণের জন্য উনি তার বার্থে ফিরে এলেন। আই রিটার্ন টু মাই বার্থ, বা কোনো তার একটা পজিশন ছিল যে পজিশনে উনি ওনার বার্থের থেকে সরেছিলেন। আবার এমন হতে পারে যে যেহেতু জানালাটা উনি বন্ধ করতে উইন্ডো লেজের ওখানে চলে গেছিলেন, উইন্ডো লেজ থেকে ফিরে এলেন আবার নিজের বার্থে, সেটাও সম্ভব, কারণ উনি ওখানে বলেছিলেন যে আমি উইন্ডো লেজকে টাচ করলাম বাইরেটা দেখবার জন্য। আচ্ছা, দ্য গার্ড ব্লিউ হিজ হুইসল অ্যান্ড উই মুভড অফ। তাহলে গার্ড ব্লিউ করলো, অর্থাৎ ফোঁ দিল বাঁশিতে। আগেকার দিনের সিস্টেম, এখনকার মতো ইলেকট্রনিক সিস্টেমে তো ট্রেন চলতো না, ফলে যখন হুইসেল দিল তারপরে সেই অনুযায়ী ট্রেনটা আবার ছাড়লো। মুভড অফ আমরা জানি যে ছাড়া, স্টার্ট করা। এখানে মুভ অফের কিছু অপোজিট ওয়ার্ড দেওয়া রয়েছে, সবসময় তার যে সিনোনিম দিয়ে বুঝতে হবে তার কোনো মানে নেই, এখানে অ্যান্টোনিমসগুলো দেওয়া রয়েছে, যেমন সিজ থেমে যাওয়া, বিকা এদিক ওদিকে না ঘোরাঘুরি করা, হল্ট থামা, স্টপ। অর্থাৎ থামা যদি এর অপোজিট হয় তাহলে অবশ্যই মুভ অফ বলতে এখানে কি বোঝাচ্ছে আমাদের বুঝতে খুব একটা অসুবিধা নেই। ওয়ান্স এগেন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার। এবার এখানে উনি নিজেই সেটা বলছেন, ওয়ান্স এগেন, আরও একবার কেন? মেয়েটি ছিল প্রথমবার। আই হ্যাড এ গেম টু প্লে, এই যে উনি একটা খেলা খেলছেন, আই হ্যাড এ গেম। এবার এখানে উনি নিজেই এটাকে গেম কেন বলছে? কারণ গেম হচ্ছে একটা এক্সাইটিং ফ্যাক্টর। গেম মানে যে শুধুমাত্র খেলা বললেই হবে না, সেখানে চ্যালেঞ্জ থাকে, সেখানে গোল অ্যাচিভ করবার একটা জায়গা থাকে, প্লাস তার কিছু নিয়মাবলী থাকে। এবার উনিও কিন্তু সেই জিনিসগুলোকেই মাথায় রেখে তার এই নিজের জায়গাটাকে ধরে রাখবার জন্য সেটাকে গেম বলছেন, কারণ এটাও এক প্রকারের অস্তিত্ব রক্ষার খেলা, যাতে কোনোভাবেই তিনি অন্যদেরকে বুঝতে না দেন যে তিনি কি অন্ধ বা অন্য কিছু। সেই জন্যই বলছেন ওয়ান্স এগেন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার। এটা খানিকটা অনেকটা যেন মনে হচ্ছে আমি শিকার ধরছি, যে আর একটা শিকার এসছে, আমি তার সাথে খেলা করছি। ফলে এই যে নেচারটা কিন্তু সম্পূর্ণরূপেই ইনফেরিয়রিটি কমপ্লেক্সের জায়গা থেকে উঠে আসছে বারবার করে, যে উনি কিছুতেই অন্যদেরকে বুঝতে দেবেন না যে তিনি আসলে অন্ধ। এবার যখনই এটা হচ্ছে, ওনার মনের মধ্যে কাজ করছে এবং উনি সুপিরিয়রিটি ফিলিংটাকে দেখানোর চেষ্টা করছেন, তখনই কিন্তু সেটা গেম হিসাবে তার কাছে চলে আসছে। এবার এই যে আর একটা পয়েন্ট এখানে আছে, যে কেন উনি এখানে গেম বলছে, আই হ্যাড এ গেম টু প্লে। তার কারণ হচ্ছে তিনি একটা এক্সাইটমেন্টের জন্য অপেক্ষা করে থাকছেন। এক্সাইটমেন্টটা এই কারণের জন্য যে লুক আই অ্যাম স্মার্টার দ্যান ইউ, ফলে বিকজ আই অ্যাম স্মার্টার অ্যান্ড ইউ আর নট সুপিরিয়র দ্যান মি, বিকজ আই হ্যাভ আউটউইটেড ইউ। আউটউইট মানে হচ্ছে বোকা বানানো, বুদ্ধির খেলায় আমি জিতে যাচ্ছি। এই যে খেলা, বুদ্ধির খেলা, সেই জন্যই কিন্তু এটা গেম।
ফলে ওয়ান্স এগেন আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার। তাহলে কার সাথে আমি খেলছি? 1:1, আমি ভার্সেস ফেলো ট্রাভেলার। তাহলে একটা ফেলো ট্রাভেলার চলে গেল, আর একটা ফেলো ট্রাভেলার আসলো, এবং সেখানে কিন্তু উনি তাকে তার খেলার সঙ্গী বা খেলার প্রতিপক্ষ হিসাবেই দেখছেন। এবার এখানে আর একটা ন্যারেটারের চারিত্রিক বৈশিষ্ট্য আমরা যদি একটু কাটাছেড়া করি বুঝতে পারবো যে উনি এটাকে গেম হিসাবে নিচ্ছেন। তার মানে যে চিন্তা ভাবনাগুলো উনি নিজের মনে মেয়েটি সম্পর্কে করেছিলেন, বা আমরা আগে থেকে দেখতে পাচ্ছিলাম যে মেয়েটিকে ওনার ভালো লাগা বা মেয়েটির জায়গা থেকে উনি যে চিন্তা ভাবনাগুলো করলেন আগে, হ্যাঁ, সেগুলো কিন্তু সবই তার কাছে গেম হিসাবে ছিল। এবার একটা হতে পারে মেয়েটি নেমে যাওয়ার জন্য তার হতাশা থেকে তিনি বলছেন, আর একটা হতে পারে যে না, সত্যি সত্যি এটাকে উনি অন্য কোনোভাবেই দেখেননি, এটা শুধুমাত্র একটা গেম হিসাবেই তিনি দেখেছেন, যে করেই হোক চ্যালেঞ্জ করে তাকে সেই জায়গা থেকে টিকে থাকতে হবে। ফলে দুটোই এখানে প্রযোজ্য, দুটো অর্থই কিন্তু এখানে আমরা পাই। এবার তারপরের যে অংশটা, আই হ্যাড এ গেম টু প্লে a new fellow traveler, তারপরের যে অংশটা, দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড, দ্য হুইলস টুক আপ দেয়ার সং। তাহলে দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড বুঝতে আমাদের কোনো অসুবিধা নেই, যে ট্রেনটা চালু হলো এবং স্বাভাবিকভাবেই গতি নিতে শুরু করলো। দ্য হুইলস টুক আপ দেয়ার সং, টুক আপ, টেক আপ, এখানে একটা গ্রুপ ভার্ব ব্যবহার করা হয়েছে, সেটার মানে আমরা দেখছি। হুইলস বলতে ট্রেনের চাকাগুলো, টুক আপ দেয়ার সং, তা টুক আপ মানে এখান থেকে আমরা টেক আপ বলতে পরিষ্কারভাবে বুঝে যাচ্ছি, অনেকগুলি মানে আছে, একটা একটা করে বুঝি। টু ফিল অর অকুপাই টাইম অর স্পেস, এটা বুঝতে অসুবিধা নেই, ভর্তি করা, টাইম সময় অথবা কোনো জায়গা। দ্য মিটিং টুক আপ দ্য এন্টায়ার মর্নিং, পুরো সকালটা জুড়ে মিটিং করলাম। টু স্টার্ট এ নিউ হবি অর ইন্টারেস্ট, একটা নতুন হবি বা কোনো একটা আগ্রহ নিয়ে শুরু করলাম কিছু একটা, সেটা মাইক হ্যাজ টেকেন আপ রানিং টু লুজ সাম ওয়েট, যে আমি কিছু ওজন ঝরাবো, মাইক কিছু ওজন ঝরাবে, সেই জায়গাটাকে। 3 নম্বর, টু মেক এ পিস অফ ক্লোদিং শর্টার, এটা বোঝা যাচ্ছে যে কোনো একটা কাপড় ছোট করা। টু রিজিউম আফটার অ্যান ইন্টারাপশন, যে কোনো একটা থেমেছিল তারপর থেকে আবার শুরু করলো, লেটস টেক আপ ওয়্যার উই লেফট অফ। ফলে এইটা আমাদের কাছে পয়েন্ট। টু অ্যাড্রেস অ্যান ইস্যু, এটাও দরকার নেই, এইটা হচ্ছে আমাদের পয়েন্ট। টু রিজিউম আফটার অ্যান ইন্টারাপশন, ফলে অনেকগুলি মানে হয় টেক আপের, কিন্তু এখানে উনি বোঝাতে চেয়েছেন যে থেমেছিল আবার চলতে শুরু করলো, সেই অর্থে টুক আপ দেয়ার সং। সং কেন? ওই যে আমাদের আগে আমরা পেয়েছিলাম এই যে এইখানটা, দ্য ইঞ্জিনস হুইসল শ্রিকড, দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। ফলে এখান থেকে কিন্তু সেই সঙের কনসেপ্টটাকে উনি তুলে নিয়ে আসছেন, টুক আপ দেয়ার সং। ক্যারেজ গ্রোন্ড অ্যান্ড শুক, ওই গ্রোন মানে আমরা জানি কি, শুক মানে তো ঠিক আছে নড়া বা নড়ে যাওয়া, তা গ্রোন মানে, আচ্ছা ঠিক আছে আমি পার্থক্যটা বোঝাই, মন মানেও গোঙানি যন্ত্রণায়, গ্রোন মানেও গোঙানি যন্ত্রণায়, তা কিন্তু এর মধ্যে পার্থক্য আছে একটা। মন হচ্ছে লং লো সাউন্ড মেড বাই হিউম্যান, গ্রোন ইজ ডিপ ইনআর্টিকুলেট সাউন্ড। হ্যাঁ, খুব হালকা লেগে যে আমি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে পারি, সেটাও কিন্তু মোনিংয়ের মধ্যে পড়ে, কিন্তু গ্রোনিংটা হচ্ছে একটা ডিপ ইনআর্টিকুলেট সাউন্ড। ইনআর্টিকুলেট মানে যেটা আর কি উচ্চারণ করা যাচ্ছে না, আর্টিকুলেট করা যায় না, সেরকম। Moan is only used to refer to a sound made by humans and sounds that are similar to human moans. মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, এটা মানুষই একমাত্র করে। Groan can be made by humans or objects, কোনো অবজেক্ট থেকে আমরা সেই গ্রোনিংটা শুনতে পারি। যেমন মেশিন যদি ক্যাক ক্যাক করে বা ক্যাচর ম্যাচর করে, সেটাও কিন্তু গ্রোনিং এর পর্যায়ে পড়ে। Moan is generally used to express pain and suffering. Groan is used for both pleasure and pain. প্লেজারের ক্ষেত্রেও পেনের ক্ষেত্রেও বোঝা যায়। ফলে মজাদার ব্যাপার হচ্ছে এইটাই যে এখানে যখন এই গ্রোন শব্দটাকে ব্যবহার করছে ক্যারেজ, তার মানে কি? তার মানে হচ্ছে এই যে গ্রোন ক্যান বি মেড বাই হিউম্যানস অর অবজেক্টস, ফলে অবজেক্টের কিন্তু গ্রোনিং শব্দটা আসে, এবং কি হচ্ছে ইউজ ফর বোথ প্লেজার অ্যান্ড পেন। মর্নিংটা কিন্তু প্লেজারের সাথে কিন্তু কোনো যোগাযোগ নেই, শুধুমাত্র পেন। ফলে এখানে কিন্তু আমরা পরিষ্কার হলাম যে কেন এখানে গ্রোন শব্দটাকে ব্যবহার করা হয়েছে। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, জানলাটা খুঁজে পেলাম এবং আমি তার সামনাসামনি বসলাম। স্টেয়ারিং ইনটু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি, এটা একটা সুন্দর অ্যান্টিথেসিস এখানে আছে লাইনটা। আমি অ্যান্টিথেসিস নতুন করে বোঝাবো না, কারণ আগের দুটি পার্টে অলরেডি বোঝানো আছে। শুধু বলি যে লাইনের মধ্যে দুটি ভিন্নধর্মী বিপরীতার্থক আইডিয়া যদি বসে, পাশাপাশি নয়, পাশাপাশি বসলে অক্সিমোরন হয়ে যায়, আমি বলেছিলাম। লাইনের মধ্যে উপস্থিত থাকলে পরে সেটা অ্যান্টিথেসিস হয়, এবং লাইনটাকে এমফাসাইজ করা হচ্ছে মূল উদ্দেশ্য। এখানে ডে লাইট
এবং ডার্কনেস, এই দুটি রয়েছে। স্টিয়ারিং ইনটু দ্য ডে লাইট, দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। ফলে এটাই হচ্ছে অদ্ভুত একটা আয়রনিক্যাল সিচুয়েশন। আয়রনিক্যাল সিচুয়েশন নিয়ে আমরা আরেকটু পরে কথা বলছি। তো এটা বোঝাচ্ছে যে উনি স্টিয়ারিং ইনটু দ্য ডে লাইটের দিকে উনি তাকিয়ে আছেন, কিন্তু সেটা তার কাছে ডার্কনেস। এটা একটা অদ্ভুত ব্যাপার। এবং আরও অদ্ভুত ব্যাপার হচ্ছে সেটা সামনের ব্যক্তি যারাই থাকুক না কেন তারা বুঝতে পারছেন না, কারণ তিনি বুঝতে দিচ্ছেন না। ফলে স্টিয়ারিং ইনটু দ্য ডে লাইট, যেটা কিনা তার কাছে ডার্কনেস, সে ব্যাপারটা একমাত্র তিনি নিজেই বুঝতে পারছেন, অন্য কেউ বুঝতে পারছেন না। এই নিজে বুঝতে পারা বা অন্য কেউ বুঝতে পারছেন না, এটা কি ধরনের আয়রনি সে বিষয়ে আসবো আমরা একদম শেষে যখন যাব, তখন আমাদের কাছে এটা পরিষ্কার হবে। পরের লাইনটাতে আসি, সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো। এবারে এইটাও কিন্তু ওনার একটা আক্ষেপের জায়গা থেকেই আসছে। বহু কিছু এই উইন্ডোর বাইরে হয়ে যাচ্ছে এবং যেটা তিনি দেখতে পাচ্ছেন না। কেন বলছেন এই কথা? কারণ প্রথম কথা, তিনি জানলার ধারে বসেছেন, জানলা দিয়ে বাইরে দেখছেন বটে, কিন্তু তিনি তো কিছুই দেখছেন না। এই ভিশন, এই যে দেখা, এইটাই তো আসলে আইজাবিটের মূল বক্তব্য, যে কি যে দেখতে পাচ্ছেন বা কে যে দেখতে পাচ্ছে আর কে দেখতে পাচ্ছেন না, কি দেখতে পাচ্ছেন আর কি দেখতে পাচ্ছেন না, এইটাই মূল জায়গাটা দাঁড়িয়ে যায়। এবার যেটা ডে লাইট কারো কাছে, সেটা কারোর কাছে ডার্কনেস হতে পারে, কারোর কাছে ডার্কনেসটা ডে লাইট হতে পারে। ফলে যেমন আমরা প্রথম দিকে দেখেছিলাম যে উনি ডার্কনেসের মধ্যে রয়েছেন, বা ডার্কনেস বলতে ডার্ক সাইডে রয়েছিলেন ট্রেন কম্পার্টমেন্টের মধ্যে। ফলে এইখান থেকেও কিন্তু আমরা বুঝতে পারছি টাইটেলের খানিকটা তাৎপর্য। যাই হোক, তাহলে সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডো, ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। এটা কিন্তু একটা ফ্যাসিনেটিং গেম হতে পারে, গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। ফলে উনি কিন্তু একটা স্পোর্টিভ মানুষ, বোঝা যাচ্ছে, কারণ সব কিছুকে উনি স্পোর্টের কোটায় ফেলতে চাইছেন, যে ইট কুড বি আ ফ্যাসিনেটিং গেম। আচ্ছা, আগে ফ্যাসিনেটিং মানেটা আমরা বুঝে নিই। ফ্যাসিনেটিং মানে আসলে হচ্ছে সামথিং দ্যাট ইজ এক্সট্রিমলি ইন্টারেস্টিং, মারাত্মক পরিমাণে আগ্রহজনক। দ্য স্কাই স্ক্র্যাপার্স ওয়ার ফ্যাসিনেটিং টু দ্য টুরিস্টস। এই যে বড় বড় বিল্ডিংগুলি টুরিস্টদের কাছে একটা ইন্টারেস্টিং, মানে এক্সট্রিমলি ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর। ফলে এটা হচ্ছে ফ্যাসিনেটিং। বা এখান থেকেও আমরা অনেকটা পরিষ্কার হয়ে যাব, ফ্যাসিনেটিং এর মানে হচ্ছে চার্মিং, সিনোনিম হচ্ছে প্লেজেন্ট, অ্যান্টোনিম আনপ্লেজেন্ট, ডিনোটেশন হচ্ছে চার্মিং, কোনোটেশন কোয়েন্ট। এই ডিনোটেশন বা কোনোটেশনের মানে এই মুহূর্তে বুঝতে হবে না, যার মূল অর্থ হচ্ছে চার্মিং হতে পারে, এক্সট্রিমলি ইন্টারেস্টিং হতে পারে। ফলে সেটা হচ্ছে ফ্যাসিনেটিং। তাহলে ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। তাহলে কি ফ্যাসিনেটিং গেমটা কি? কোশ্চেন এরকম আসতেই পারে, ফ্যাসিনেটিং গেমটা কি, হোয়াট ওয়াজ দ্য ফ্যাসিনেটিং গেম। গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। কি গো অন এর পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট অন। আমি আর ছবি দেখিয়ে বোঝানোর কিছু নেই, এটা গো অন মানে চালু, ক্যারি অন, কন্টিনিউ। বাইরে কি ঘটছে, কি ঘটে চলেছে, সেইটা গেস করাটাই হচ্ছে একটা ফ্যাসিনেটিং গেম, মারাত্মক চমৎকার আগ্রহজনক গেম। কারণ এটাতে আমি তো দেখতে পাচ্ছি না, এবং দেখতে না পেয়ে আমি যদি আন্দাজ করি, আচ্ছা এইটা হতে পারে, এইটা হতে পারে, এইটা হতে পারে, ফলে সেইটাকেই কিন্তু ফ্যাসিনেটিং বলে ওনার মনে হয়েছে। এবং শুধু তাই নয়, এটাকে একটা চ্যালেঞ্জিং যেহেতু, সেই জন্য এটাকে গেম হিসাবে উনি মনে করছেন। তাহলে ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম কি, গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। তাহলে বাইরে কি চলছে, কোন বাইরে, এই যে হ্যাপেনিং আউটসাইড দ্য উইন্ডোর বাইরে, সেইটাকে গেস করা। The man who had entered the compartment broke into my reverie. তাহলে যে লোকটি কম্পার্টমেন্টে ব্রেক ইনটু থেকে ব্রোক ইনটু হয়েছে, ব্রোক ইনটু করলো, মানে ব্রোক ইনটুর আসল অর্থটাকে আমরা একটু জানার চেষ্টা করি। এখানে এই যে ব্রেক ইনটুটা রয়েছে, এখানে ব্রেকের সাথে অনেকগুলি ফ্রেজাল ভার্ব রয়েছে, কিন্তু আমাদের সব তো দরকার নেই, ব্রেক ইনটুটা দিয়ে আমাদের কাজ। ইন্টারাপ্ট মূলত একটা কনভারসেশনে, স্যামুয়েল ব্রেক ইনটু দ্য কনভারসেশন অ্যান্ড টোল্ড আস। ফলে লেখকের ক্ষেত্রেও এখানে খানিকটা সেই রকমই হচ্ছে। উনিও এই যে দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু মাই রেভারি, রেভারিটাকেও আমরা বুঝবো, তাহলে ব্রেক ইনটুর ব্যাপারটাও পরিষ্কার হয়ে যাবে। এখানে ইন্টারাপশনের কথা, অর্থাৎ বাধা দেওয়ার অর্থে ব্রোক ইনটুটাকে ব্যবহার করা হচ্ছে। রেভারি কি? এখানে রেভারি একটা বৈশিষ্ট্য আছে যে কি বলছে, এ স্টেট অফ বিং প্লেজেন্টলি লস্ট ইন ওয়ানস থটস, আ ডে ড্রিম, মূলত একটা ড্রিম, দিবা স্বপ্ন। রেভারিকে আসলে দিবা স্বপ্ন বলে। এ নক অন দ্য ডোর ব্রোক হার রেভারি, এই যে দরজায় নক করলো কেউ, সেটা তার রেভারিটাকে ভেঙে ফেললো। ডে ড্রিম, ট্রান্স, মিউজিং, ইনঅ্যাটেনশন, প্রিঅকুপেশন, অ্যাবজর্পশন, অ্যাবস্ট্রাকশন, এগুলো হচ্ছে সিনোনিম। অ্যান্টোনিম হচ্ছে কনসেন্ট্রেশন। যেখানে ডে ড্রিমের তো কনসেন্ট্রেশনের অভাব হয় স্বাভাবিক, ফলে সেটা একটা বিপরীতার্থক শব্দ রেভারির।
আরও একটা সোর্স থেকে ওই একই রকম মানেই আমরা পাই, স্টেট ইন হুইচ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট প্লেজেন্ট থিংস। ডে ড্রিমটাকে মূলত এরা উদ্দেশ্য করছে। ফলে এখানে যখন উনি বলছেন দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, তাহলে ব্রোক ইন্টুতে আমরা পেলাম, ব্রেক ইন্টুতে ইন্টারাপ্ট করছে, আর রেভারি মানে আমরা পেলাম ডে ড্রিম। ফলে কি হচ্ছে এখানে, উনি কম্পার্টমেন্টে যখন আসলেন, ওই ভদ্রলোক দ্বিতীয় যে ফেলো ট্রাভেলার, তিনি লেখকের বা ন্যারেটারের রেভারি ডে ড্রিমটাকে ভেঙে ফেললেন বা তার মধ্যে ইন্টারাপ্ট করলেন। কোনটা তাহলে ওনার রেভারি ছিল? হোয়াট ওয়াজ দ্য রেভারি? প্রশ্ন যদি এরকম আসে তাহলে রেভারিটা হচ্ছে ইট ওয়াজ হিজ গেসিং গেম হুইচ ওয়াজ সাপোজ টু বি ফ্যাসিনেটিং ফর হিম। এইটা হচ্ছে সে রেভারিটা যেটা নিয়ে উনি চিন্তা করছিলেন যে কি হতে পারে না হতে পারে, বাইরে কি চলছে না চলছে, সেইটাকে রেভারি বলা হচ্ছে। হলো দ্য ম্যান হু হ্যাড এন্টার দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি। চার্লস ল্যাম্প কিন্তু উনিও ড্রিম চিলড্রেন বলে ওনার একটা এসে আছে, সেখানেও কিন্তু এই রেভারি শব্দটাকে ব্যবহার করেছেন, যেটা একই রকম গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো তারপরের দিকে এবার আমরা আসি। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেড। ডিসঅ্যাপয়েন্টেড মানে আমরা জানি, যার মানে হচ্ছে দ্য ফিলিং ইউ গেট ওয়েন অ্যান আনক্যাপড পেন ডাজন্ট টার্ন ইনটু আ সোর্ড, অর্থাৎ যেটা মানে হঠাৎ করে আমি ভাবলাম যে আমার পেনটা একটা তরবারি হয়ে যাবে কিন্তু হলো না, সেইটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট, চূড়ান্ত হতাশার জায়গা থেকে ডিসঅ্যাপয়েন্টমেন্টকে বলা হচ্ছে। ফলে ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড হি সেড, আপনি হতাশ হবেন, ভদ্রলোকটি বললেন। I am not nearly as attractive a traveling companion as the one who just left. অবশ্যই আমি নিয়ারলি অ্যাজ অ্যাট্রাকটিভও নই, মানে কাছাকাছিও নই। উনি এতটাই অ্যাট্রাকটিভ একজন ট্রাভেলিং কম্প্যানিয়ন ছিলেন আপনার, সে তুলনায় আমি একদম তার কাছাকাছিও নই। অর্থাৎ আপনার ট্রাভেলিং কম্প্যানিয়ন যথেষ্ট সুন্দরী ছিলেন। অ্যাজ দ্য ওয়ান হু জাস্ট লেফট, ফলে এইমাত্র যে বেরিয়ে গেলেন তার ধারে কাছেও আমি যাব না। কি হিসাবে? ট্রাভেলিং কম্প্যানিয়ন হিসাবে, যার সাথে ট্রাভেল করছিলেন। অনেক সময় এটা হয় যে আরে একটা মেয়ের সাথে, সুন্দরী দেখতে মেয়ের সাথে ট্রাভেল করা বা একটা মুস্কো দেখতে লোকের সাথে ট্রাভেল করা, দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। অন্তত ছেলেদের ক্ষেত্রে ডেফিনেটলি মুস্কো দেখতে লোকের সঙ্গে ট্রাভেল করতে বেশি পছন্দ করবেন না অধিকাংশ পুরুষই, এবং সেই জন্য এই ভদ্রলোক এই কথাটাই বলছেন যে ট্রাভেলিং কম্প্যানিয়ন হিসেবে কিন্তু আমি অতটা অ্যাট্রাকটিভ আদৌ নই। She was an interesting girl, I said. আমি বললাম যে সে কিন্তু একটা ইন্টারেস্টিং গার্ল। এবার এই যে ইন্টারেস্টিং শব্দটা, আগে ইন্টারেস্টিং ফেসের অর্থকে টেনে নিয়ে যে উনি ইন্টারেস্টিং বলছে তা কিন্তু নয়। তিনি একটা মন্তব্য করলেন যে ইন্টারেস্টিং গার্ল, কারণ তাকে তিনি ধরতে পারলেন না, সেও কিন্তু ধরাছোঁয়ার বাইরেই থেকে গেল। এবং যেহেতু এই ট্রাভেলিং কম্প্যানিয়ন হিসাবে ভদ্রলোক বলছেন যে মেয়েটি যথেষ্ট সুন্দরী ছিল, সেই জন্য সব মিলিয়েই তিনি ইন্টারেস্টিং শব্দটাকে ব্যবহার করলেন, যে শি ওয়াজ অ্যান ইন্টারেস্টিং গার্ল। ফলে এইখানে ইন্টারেস্টিং বলতে কিন্তু এমন নয় যে ইন্টারেস্টিং ফেসের সাথে রিলেটেড কিছু একটা বলতে চাইছেন। ইন্টারেস্টিং বলতে বোঝাচ্ছেন যে মিস্টেরিয়াস, যাকে জানা যায় বা জানতে ইচ্ছে করে, সেই জন্য এখানে ইন্টারেস্টিং শব্দটাকে বলা হচ্ছে। ক্যান ইউ টেল মি ডিড শি কিপ হার হেয়ার লঙ্গার অর শর্ট? এই যে প্রশ্নটা উনি করলেন যে আমাকে বলতে পারবেন যে ওর চুলটা ছোট না বড় রেখেছিল, বা অর্থাৎ কাদের মধ্যে ঝুলছিল, প্লেটেড হেয়ার ছিল বা কাট শর্ট ছিল, কি অবস্থায় ছিল, যেটা উনি এই যে এখানটায় ভাবনা চিন্তা করছিলেন, এই প্যারাগ্রাফটার মধ্যে ভাবনা চিন্তা করছিলেন, সেইটাই এবার উনি এখানে জিজ্ঞাসা করছেন যে আমায় বলতে পারবেন যে ওর হেয়ারটা কি ছিল, লং আর শর্ট। কেন এটা উনি প্রশ্নটা করছেন কারণ উনি এইটা নিয়ে ভেবেছিলেন, এটা ওনার একটা না পাওয়ার জায়গা তৈরি ছিল, যে উনি এটা ভাবতেও সেটার পূর্ণতা পাননি। স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্নটা তার মধ্যে চলে এসেছে। এটাও একটা সিস্টেম যে আমরা যখন কোনো কিছু নিয়ে বেশি মাত্রায় চিন্তিত থাকি, প্রি অকুপায়েড থাকি কোনো বিষয়কে নিয়ে, তখন কিন্তু সেইটাই আমাদের মাথার মধ্যে ঘুরে আমরা সেই রিলেটেড কথোপকথনই কিন্তু করি। সেটা আমাদের সবার ক্ষেত্রে ঘটে, এমন নয় যে শুধুমাত্র ন্যারেটরের ক্ষেত্রে ঘটছে, প্রত্যেকের ক্ষেত্রেই এই জিনিসটা ঘটে। যখন আমরা কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করি, তখন সেই বিষয়টার সম্পর্কে আমরা এতটাই মনোনিবেশ করে দিই গভীরভাবে যে ঘুমের মধ্যে হলেও বা কোনো কাউকে কথা বলতে গেলেও সেই উদাহরণটা দিয়েই টেনে দিই, বা সেই জাতীয় উদাহরণই আমরা ব্যবহার করি। ফলে কি হচ্ছে,
যখনই এই যে জায়গাটা তৈরি হলো, ডিড শি কিপ হার হেয়ার লং অর শর্ট, এটা কিন্তু একেবারেই অপ্রত্যাশিত একটা প্রশ্ন ফেলো ট্রাভেলার কাছেও। আমরা পরবর্তী লাইনগুলো যাওয়ার আগেই এটা কিন্তু বুঝতে পারি যে হঠাৎ করে কেউ যদি বলে যে আমি কিন্তু এতটা অ্যাট্রাকটিভ নই যে ফেলো ট্রাভেলার আপনার ছিলেন। আচ্ছা, আপনি বলতে পারেন যে ও চুল বড় রেখেছিল না ছোট রেখেছিল। হঠাৎ করে এই প্রশ্ন শুনলে আমরাও কিন্তু অবাক হব, সেটাই স্বাভাবিক। এবার উনি কি উত্তর দিচ্ছেন, আই ডোন্ট রিমেম্বার, হি সেড সাউন্ডিং পাজলড। পাজলড আমরা জানি, ওই পাজল নিয়ে তো আমরা খানিকক্ষণ আলোচনাও করলাম। পাজল মানে আমরা বললামই যে স্টেট অফ বিং পাজলড, বিউইল্ডারমেন্ট অর্থাৎ হতবুদ্ধি হয়ে যাওয়া, লস্ট অ্যান্টোনিম হচ্ছে অ্যাওয়্যার, যেখানে ক্রিস্টাল ওয়াজ ভেরি পাজলড ওয়েন মিসেস উইলিয়ামস গেভ হার দ্য অ্যাসাইনমেন্ট যখন ক্রিস্টালকে দিল মিসেস উইলিয়ামস, ও হতবুদ্ধি হয়ে গেল বা বুঝতে পারছিল না সেখানে ও কী করবে। ফলে এইটাই এই জায়গায়ও তাই, যে আই ডোন্ট রিমেম্বার হি সেড সাউন্ডিং পাজল, যে তার কণ্ঠস্বর আমি মনে নেই আমার, মানে হঠাৎ এই প্রশ্ন করছেন কেন, সেই অর্থে সাউন্ডিং পাজল শব্দটাকে এখানে ব্যবহার করা হয়েছে। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, যে এটা আমি এটা হচ্ছে চোখ, তার চোখ যেটা আমি নোটিস করেছি। বললেন না যে আই সি, এটাও বললেন না যে আই ওয়াচড, আই এক্সামিনড, আই নোটিসড। কেন আই নোটিসড? কারণ নোটিসের একটা স্পেসিফিক মানে আছে, যার মানে হচ্ছে টু পে অ্যাটেনশন টু সামথিং দ্যাট ইজ কট ইউর আই। চোখে ধরেছে এমন একটা জিনিস যেটার প্রতি তুমি অ্যাটেনশন দিচ্ছ, যেটার প্রতি তুমি মনোযোগ দিচ্ছ, সেইটা হচ্ছে নোটিস। ইটস নট আ সিম্পল সিইং অর ওয়াচিং অর লুকিং। কারণ সি বলতে আমরা পরিষ্কার বোঝাই যে কোনো কিছু কনসেন্ট্রেশন নেই, শুধুমাত্র দেখা। লুক বলতে কনসেন্ট্রেশন আছে এবং সেখানে চেষ্টা আছে। আর ওয়াচ বলতে একই জিনিস কিছুক্ষণের জন্য দেখা এবং তারপরে সেটা কি ঘটলো সেই জিনিসটাকে লক্ষ্য করা। এগুলো হচ্ছে সাধারণ মানে সি, লুক, ওয়াচ। কিন্তু তার সাথে যখন আমরা নোটিসের পার্থক্যটা করতে যাব, তখনই কিন্তু আমরা দেখব যে পে অ্যাটেনশন টু সামথিং দ্যাট ইজ কট ইয়োর আই, অর্থাৎ চোখে বেঁধেছে। সেই জন্য বলছি ইট ওয়াজ আর আইজ আই নোটিসড, কারণ তার চোখগুলো আমার চোখে বেঁধেছে। নট হার হেয়ার, তার চুলগুলো নয়। চুলগুলো আমাকে অতটা অ্যাট্রাক্ট করেনি, আকর্ষিত করেনি, বরঞ্চ তার চোখগুলি আমাকে অনেক বেশি অ্যাট্রাক্ট করেছে। শি হ্যাড বিউটিফুল আইজ, তার খুব সুন্দর চোখ ছিল, বাট দে ওয়্যার অফ নো ইউজ টু হার, কিন্তু সেগুলি কোনো মানে ব্যবহারযোগ্যই নয়, ব্যবহার তিনি করতেও পারবেন না। কেন? শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড। ডিডন্ট ইউ নোটিস? এইখানটাই এসে পুরোপুরি গল্পটা টার্ন করে যায়। শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, মেয়েটিও ছিল পুরোপুরি অন্ধ। ডিডন্ট ইউ নোটিস, কেন আপনি লক্ষ্য করে দেখেননি? এই প্রশ্নটাও আইরনিক্যাল, যে কারণ উনি তো আর জানেন না যে লেখক অন্ধ, ফলে উনি লক্ষ্য করে দেখবেন কি করে, সেই জন্য জিজ্ঞেস করছে যে আপনি লক্ষ্য করেননি। এখানে একটা কনসেপ্টকে বোঝাতে হবে, যেটা অনেক জায়গাতেই দেখা যায়। তো কনসেপ্টটাতে যাওয়ার আগে আমরা একটা জিনিসকে বুঝি, যে আমরা একটা সিনেমা, এই সিনেমাটার কথা বলি আমরা, যে অন্ধাধুন যদি তোমাদের মধ্যে কেউ দেখে থাকো তাহলে বুঝতে পারবে, যেখানে আয়ুষ্মান খুরানা একজন অন্ধ নন, কিন্তু অন্ধের মতো অভিনয় করেন। যেখানে এই রাধিকা আপ্তে সাথে ওর একটা সম্পর্ক তৈরি হয় এবং টাব্বু সেখানে একটা নতুন অবতার রূপে আসে, এবং সেটা সিনেমাটা কি ঘটছে সেটা আমি বলছি না, দেখলে পরে ভালো লাগবে। এটা একটা থ্রিলার। এই থ্রিলারটিতে কি দেখাচ্ছে, মানে যেখানে রাধিকা আপ্তে জানছে যে ও আসলে একজন অন্ধ, তো সেই অন্ধত্ব জায়গা থেকেই একটা খুন হতে দেখবে এবং তারপর থেকে সে অন্ধের মতোই অভিনয় করতে থাকবে। এবার এই যে জায়গাটা, এটাও কিন্তু একটা অদ্ভুত রকমের কন্ট্রাস্ট বা সিমিলারিটি, যাই হোক না কেন, দুটো টাইপই এখানে কাজ করে অন্ধাধুনে। এমনকি যেটা অর্থাৎ, এবং পরবর্তীকালে ও সত্যি অন্ধ হয়ে যায়, টাব্বু ওকে অন্ধ করে দেয়, এবং কেন অন্ধ করে দেয় সেটা পরের কথা, এবং সেই অন্ধত্ব নিয়েও ও চলে, শেষে গিয়ে আরও একটা টুইস্ট আসে, সেই টুইস্টেও কিন্তু অন্যরকম দেখা যায়। এই যে অন্ধত্ব নিয়ে, এই যে সি ভিশনটা নিয়ে যে খেলা, অন্ধাধুন, ও একজন পিয়ানিস্ট, খুব সুন্দর পিয়ানো বাজায়, সেই ধুন থেকে অন্ধাধুন, অন্ধ কনসেপ্টটাও আসছে এখানে। তো এটাও কিন্তু ওই জায়গা থেকেই আসছে, যেখানে ন্যারেটারও পুরোপুরি অন্ধ এবং তিনি কিন্তু গেম প্লে করে যাচ্ছেন। সেখানে যে খুনটা করবে
আমি অবশ্যই বারবার বলছি, আমি গল্পটার বলে দিচ্ছি না, হ্যাঁ, কারণ বলে দিলে পরে সে মজাটা নষ্ট হয়ে যাবে, দেখলে পরে আরও ভালো লাগবে। যে মার্ডারটা যে করবে, তো তার সামনে সে অন্ধের অভিনয় করাটা কিন্তু যথেষ্ট চাপের, এবং পরবর্তীকালে সে ধরেও ফেলবে। ফলে কি হচ্ছে, দুটোই কিন্তু প্রিটেন্স। এখানে ন্যারেটারও প্রিটেন্ড করছেন কিন্তু উল্টোভাবে, উনি অন্ধ কিন্তু অন্ধ নন, আর ওখানে ও প্রিটেন্ড করছে ও অন্ধ নয় কিন্তু অন্ধের মতো কাজ করছে। একই রকমের সিন আমরা আরও একটা সিনেমাতে দেখি, বাদশাহ। এটাও একটা কমেডি সিনেমা, কিন্তু সেখানেও টুইঙ্কল খান্নার সামনে শাহরুখ খান খানিকটা সময়ের জন্য অন্ধের অভিনয় করে, এবং সেই অন্ধত্বও কিন্তু তাকে অভিনয়ের জায়গাটাকে তৈরি করছে, যে দুটো ক্ষেত্রেই কিন্তু আমরা অভিনয়টাকে বা অভিনয়ের দক্ষতাটাকে গুরুত্ব দিচ্ছি, কারণ দুটোই তাদের কাছে গেম এবং দুটোই চ্যালেঞ্জিং। ফলে এই পার্থক্যগুলোকে আমরা বা মিলগুলোকে সচরাচর দেখতে পারি না, কিন্তু দেখলে পরে সুবিধা হবে, কারণ এটা বুঝতে সুবিধা হয়। তো যাই হোক, এই শেষে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, টুইস্ট হচ্ছে, গার্লটা এতক্ষণ ধরে যে আমরা কখনোই টের পাইনি, ন্যারেটারের চোখ দিয়ে যেহেতু দেখছিলাম, কখনো টের পাইনি যে সেটা কি করে সম্ভব হলো যে গার্ল ব্লাইন্ড হয়ে গেল হঠাৎ করে। এই সাডেন চেঞ্জ অ্যাট দ্য এন্ড, এটাকে বলা হয় এপিফেনি। এই হচ্ছে এপিফেনি, যার মানে হচ্ছে এ মোমেন্ট অফ সাডেন রিভিলেশন। হঠাৎ করে একটা কিছু রিভিল হলো, একটা কিছু আমরা টের পেলাম, এটাকে বলা হয় এপিফেনি। তো এই এপিফেনিটা অনেক জায়গাতেই আছে, অনেক মানে ক্ষেত্র বিশেষে আমরা সেগুলিকে টের পাবো। এই সাডেন চেঞ্জটাকে, সেই সাডেন চেঞ্জটা ক্লাস 11-এর একটা টেক্সটেও ছিল, একটুখানি মনে করিয়ে দিই। ডে ব্রেক কবিতাটার শেষে গিয়ে, শেষের স্ট্যান্ডাটাতেও গিয়ে কিন্তু আমরা হঠাৎ করে সেই চেঞ্জটাকে লক্ষ্য করছি, যে ও কিন্তু ওখানে এসে আর অন্যদেরকে, মানে কবরে যারা আছে তাদেরকে জাগাচ্ছে না, এতক্ষণ ধরে সবাইকে জাগিয়ে আসছিল, কিন্তু হঠাৎ করে ওখানে গিয়ে চেঞ্জ হয়ে গেল। তার কারণ আছে, এই যে সাডেন রিভিলেশন, সাডেন চেঞ্জ অ্যাট দ্য এন্ড, এইটা হচ্ছে এপিফেনি। তো এই এপিফেনিটাকে দিয়ে আমরা বুঝতে পারছি যে এই গল্পের মধ্যেও এপিফেনিটা সমানভাবে কাজ করছে। এপিফেনিটা আসলে জেমস জয়েসের লেখার মধ্যে পাওয়া যায় খুব বেশি করে। এই ভদ্রলোক হচ্ছেন জেমস জয়েস, আর ওনার একটা টেক্সট আছে, সেটার নাম হচ্ছে অ্যারাবি। এই অ্যারাবি একটা ছোট্ট গল্প, সেই গল্পটার মধ্যেও একেবারে শেষে গিয়ে এসে একটা অদ্ভুত রিভিলেশন আসে, সেখান থেকেই এপিফেনির জায়গাটা তৈরি হয়েছে। তো এই এপিফেনিটা এখানেও সমানভাবে প্রযোজ্য। এবার এপিফেনি ছাড়াও এখানে আছে আয়রনি। তো আয়রনিটাকে এবার আমরা ধাপে ধাপে পরিষ্কার করি। আয়রনি হচ্ছে একটা ফিগারস অফ স্পিচ, অলঙ্কার, যেটা বোঝায় কি, যে ইন হুইচ দ্য পার্সন ডেলিভারিং দ্য আয়রনিক স্টেটমেন্ট সেজ সামথিং হুইচ ইজ কমপ্লিটলি অপোজিট টু হোয়াট দে মিন অর হোয়াট দ্য রিয়েলিটি অফ দ্য সিচুয়েশন ইজ। যে আসলে যেটা বলা হয় সেটার উল্টোটা মানে করা হয়। তিনটে ধরনের আয়রনি আছে, ভার্বাল আয়রনি, সিচুয়েশনাল আয়রনি আর ড্রামাটিক আয়রনি। তো এবার তিনটেকেই স্টেপ বাই স্টেপ আমরা বুঝি। প্রথমটা হচ্ছে ভার্বাল আয়রনি, যেখানে একজন ব্যক্তি কোনো ফ্রেজ ব্যবহার করেন, সেটা এমন একভাবে ব্যবহার করেন যেটার পুরো উল্টো একটা মানে ওনারা বোঝাতে চান। যেমন এখানে উদাহরণ দেওয়া রয়েছে, ইফ ইট ইজ রেইনিং আউটসাইড ইউ মাইট হিয়ার সামওয়ান সে, কাউকে হয়তো বলতে শুনবেন, হোয়াট লাভলি ওয়েদার উই আর হ্যাভিং অ্যাট দ্য মোমেন্ট। কি সুন্দর একটা ওয়েদার আমরা পাচ্ছি, যেখানে আসলে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে ভার্বাল আয়রনি, যে বক্তব্যে, স্পিচের মধ্যে সেই জিনিসটাকে তৈরি করা, সেই জন্য এটা ভার্বাল মানেই স্পিচ, সেখান থেকে আসছে ভার্বাল আয়রনি। এই হচ্ছে ড্রামাটিক আয়রনি, যেটা আর কি অবশ্যই এভরিডে লাইফে ঘটে, when a situation is happening and yet the person within the situation is unaware of what is occurring, মানে ঘটছে এবং সেই লোকটাই একমাত্র জানে না যে কি ঘটছে। সে তো সেখানেও ড্রামাটিক আয়রনি সেটা। যেমন একটা ব্যক্তি, if a person were to be a mocking a friend for losing his wallet but did not realize that he had also lost his own wallet, this would be dramatic irony. নিজের ওয়ালেট হারিয়েছে, ওয়ালেট বলতে মানি, পার্স যেটাকে বলা হয়, টাকার ব্যাগ, তো সেটা হারিয়েছে, প্লাস বন্ধুকে মজা করছে, এবার সে নিজেও জানে না যে তারটা নেই। এইটা হচ্ছে ড্রামাটিক আয়রনি। এবং ফাইনালি এটা হচ্ছে সিচুয়েশনাল আয়রনি, যেখানে বোঝাচ্ছে যে লিটারি ডিভাইসের ক্ষেত্রে ব্যবহার হয়। সিচুয়েশনাল আয়রনি ইজ সামথিং হুইচ রেফার্স টু আ সিচুয়েশন রিগার্ডিং হোয়াট ইজ এক্সপেক্টেড টু হ্যাপেন অ্যান্ড হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স। মানে এমন একটা সিচুয়েশন যেটা হওয়ার কথা কিন্তু ঘটে গেল আর একটা। The irony lies with the expectation of the outcome of a situation when in reality something completely different occurs. Irony can be used in a sarcastic sense to display the opposite. অর্থাৎ ওই যেটা বললাম যে সিচুয়েশনে আয়রনিটা আসছে, যে এমন একটা সিচুয়েশন, যেমন আমরা গল্পের শেষে দেখছি যে সিচুয়েশনটাই এমন, সেই সিচুয়েশনে এসে কিন্তু আমরা আয়রনিটাকে বুঝতে পারছি যে
ও আসলে মেয়েটাও অন্ধ ছিল এবং সেটা আমরা বুঝতে পারিনি। সে এই যে এমন একটা সিচুয়েশন এটা হলো, সেই সিচুয়েশনাল আয়রনিটা কিন্তু এখানে সেই অর্থেই প্রযোজ্য বা ব্যবহার করা হচ্ছে। এই চিত্রটিতেও তিনটে আয়রনি একেবারে পরিষ্কার। ভার্বাল আয়রনি ইজ লাইক সার্কাজম, ইয়া গ্রেট ওয়েদার, যে খুবই বাজে ওয়েদার কিন্তু মুখ দেখে বোঝা যাচ্ছে যে, তার মুখটা দেখে বোঝা যাচ্ছে যে গ্রেট ওয়েদার বলতে উনি কি বোঝাচ্ছেন। ড্রামাটিক আয়রনি ইজ লাইক এ সিক্রেট অনলি দ্য অডিয়েন্স নোজ, যে আমরা জানি যে ঘটনাটা কি, এই যে সিক্রেটটা হচ্ছে এই ব্যক্তি জানে না যে নিচে হাঙর ঘুরে বেড়াচ্ছে, ফলে আমরা দেখতে পাচ্ছি সেটাকে। এটা হচ্ছে ড্রামাটিক আয়রনি। আর এই সিচুয়েশনাল আয়রনি ইজ অ্যান ইভেন্ট দ্যাট মক্স দ্য সার্কামস্ট্যান্সেস। কিরকম, এই যে নাথিং ইজ রিটেন অন দ্য স্টোন, এই যে স্টোনেই আসলে লেখা রয়েছে, এটা হচ্ছে সিচুয়েশনাল আয়রনি। ফলে এখান থেকে বোঝা যায়। এবার আয়রনির বিষয়টাও আমরা এখানে পরিষ্কার করতে পারলাম যে আসলে হঠাৎ করে মেয়েটা অন্ধ, ড্রামাটিস্ট বলছি, ন্যারেটর প্রথম থেকে তাকে ফ্লার্ট করার চেষ্টা করে যাচ্ছিলেন, বুঝতে না দেওয়ার চেষ্টা করে যাচ্ছিলেন, উল্টে দেখলেন কি সেও অন্ধ এবং সেটাও সে বুঝতে দেয়নি। ফলে এটা অনেক ক্ষেত্রেই সিচুয়েশনাল আয়রনির একটা চূড়ান্ত উদাহরণ। এবং সেই আমরা যখন আয়রনি হিসেবে দেখাবো তখন স্পেসিফিক করে দিলে পরে কি হবে, পরীক্ষক বুঝতে পারবেন যে হ্যাঁ এই পার্টিকুলার স্টুডেন্টটা এই জিনিসটা সম্পর্কে অবগত, এবং সেখানে খুব যে বেশি কিছু লিখতে হবে তার কিন্তু কোনো মানে নেই। ফলে আগের যে ক্লাসটাতে বলেছিলাম আমি থ্যানাটোফোবিয়ার কথা, দ্য ফোবিয়া অফ লুজিং সামওয়ান ইউ লাভ, যে লাভটার জায়গা এখানে তৈরি হয়েছিল ন্যারেটরের মধ্যে, সেটা কিন্তু এই সিচুয়েশনাল আয়রনিতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসল গন্ডগোলটা কোথায় হয়েছিল। মেয়েটাও সমান তালেই যে গেমটা খেলে যাচ্ছিলেন সেইটা কিন্তু লেখক বুঝতে পারেননি। এবার সত্যি কি লেখকের সাথে সাথে পাঠকরাও বুঝতে পারেননি? কারণ সারা টেক্সটে এমন অনেক রেফারেন্স আছে যে রেফারেন্সগুলো থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ গার্লটাও কিন্তু অন্ধ ছিল। যেমনভাবে লেখক তাকে ঢাকতে চেষ্টা করে গেছেন, মানে মেয়েটিও কিন্তু সমানভাবে তাকে ঢাকতে চেষ্টা করে যাচ্ছেন। এবং সারা টেক্সটের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এমন অনেকগুলি উদাহরণ যেখান থেকে আমরা বুঝতে পারি যে হ্যাঁ সত্যি সত্যি গার্লটাও কিন্তু অন্ধ ছিল। তো সেরকম কিছু উদাহরণ আমরা খুঁজে বের করতে পারলে পরে বোঝা যাবে আরও স্পষ্টভাবে যে সেটা সত্যি কিনা। তাহলে আমরা খোঁজার চেষ্টাটা করি। যেমন প্রথমে এখানে এই যে আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন এ ডার্ক কর্নার বিকজ মাই ভয়েস startled her. She gave a little exclamation and said I didn't know anyone else was here. এটা একটা অসম্ভব ব্যাপার যে ট্রেন কম্পার্টমেন্টের মধ্যে উঠলে পরে আমি যদি স্বাভাবিকভাবে চোখে দেখতে পাই কে আছে, সেটা কতটা অন্ধকার হবে, রাতের অন্ধকার তো ছিল না। ফলে যতই অন্ধকার হোক না কেন আমি কিন্তু দেখতে পাবো, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। ফলে এটা একটা লিটল ইন্ডিকেশন যে গার্ল কিন্তু নিজেও চোখে খুব ভালো দেখতে পেত না। এরও আগে ভালোভাবে খেয়াল করলে আমরা দেখব যে they seemed very anxious about her comfort. They seemed very anxious about her comfort, and the woman gave the girl detailed instructions as to where to keep her things, when not to lean out of windows, and how to avoid speaking to strangers. এখানেও কিন্তু খানিকটা পরিষ্কার হয়ে যাচ্ছে যে এত ডিটেলড যখন বলা হচ্ছে কাউকে যে এটা করো না, ওটা করো না, সেটা করো না, ফলে স্বাভাবিকভাবেই কিন্তু তার কিছু ড্রব্যাক রয়েছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে এখান থেকে। এবার তার ড্রব্যাকটা অন্ধত্ব নাও হতে পারে, কিন্তু সেখানেও তাও একটা হালকা ইন্ডিকেশন কিন্তু রয়েছে যে হ্যাঁ সে অন্ধ হলেও বা চোখে কম দেখলেও দেখতে পারে। নেক্সট আর একটি, এই যে ওয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো শি আস্কড। তিনি নিজেই কিন্তু সরাসরি উত্তর দিতে পারতেন, মেয়েটি কিন্তু নিজে উত্তর দিতে পারতো ন্যারেটরকে, কিন্তু সেটা না করে সে মানে ঘুরিয়ে প্রশ্নটিকে এমনভাবেই চালনা করলো যে যাতে ন্যারেটর নিজেই দেখে নিতে পারেন। কেন? কারণ তার মধ্যেও কিন্তু একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স কাজ করছিল হয়তো, যে বাই চান্স আমারটা ধরে না ফেলে ন্যারেটর, আমি যার সাথে কথোপকথন করছি সে হয়তো বুঝে ফেললো যে আমি অন্ধ, যেই আমি বলতে গেলাম উল্টো পাল্টা কিছু বললাম আর তিনি বলবেন না এটা তো সেরকম না, আপনি কি তাহলে দেখতে পান না, এই বোধটা হয়তো তার মধ্যে কাজ করছিল, সেই জন্য তিনি খুব বুদ্ধিমতী এবং সেই কারণের জন্যই কিন্তু বললেন ওয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো শি আস্কড। এবং ন্যারেটরও সেই অনুযায়ী তার কথা অনুযায়ী কাজ করলেন, মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল ফর দ্য উইন্ডো লেজ, দ্য উইন্ডো ওয়াজ ওপেন ইত্যাদি। ফলে হ্যাভ ইউ নোটিস দ্য ভেঞ্চার দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং ওয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল। এটা কিন্তু মানে কমন কোয়েশ্চেন, জেনারেল নলেজ, সেই জন্য কিন্তু উনি বললেন দ্যাট অলওয়েজ হ্যাপেন্স। ডু ইউ সি ইন অ্যানিমালস, তাহলে উনি নিজে দেখতে পেলেন না? হ্যাঁ, প্রশ্ন এখানে আসতে পারে যে উনি তো নেই, জানালার কাছে ছিলেন না, ফলে তিনি নিজে দেখতে পাবেন না। এবার
ন্যারেটর যদি ফ্লার্ট না করতে চাইতেন তিনি কিন্তু সমানভাবে বলতে পারতেন, যেমন ওটা মেয়েটি বলেছিল, ওয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো। এবার এই প্রশ্নের ক্ষেত্রে ডু ইউ সি এনি অ্যানিমালস, উনি কিন্তু বলতেই পারতেন, ন্যারেটর বলতেই পারতেন যে ওয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো অ্যান্ড সি বাই ইয়োর সেলফ। কিন্তু তিনি ওই যেটা হয় আর কি, গ্যালান্ট্রি দেখাতে গিয়ে নিজেই কাজটা করে ফেলতে পারলেন যে নো আই অ্যান্সার কোয়াইট কনফিডেন্টলি। ফলে যখনই মেয়েটি বলছে ডু ইউ সি এনি অ্যানিমালস, এটা কিন্তু উনি ন্যারেটর যেহেতু জানালার কাছে আছে সেই কারণের জন্য জিজ্ঞাসা করছেন। ফলে এটা অতটা গুরুত্বপূর্ণ না হলেও এখানে যদি ন্যারেটর পাল্টা প্রশ্ন করতো তাহলে কিন্তু সেই জায়গাটার সম্ভাবনা থাকতো। এরপরে যেমন আমরা পাই আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, ইট ওয়াজ এ সেফ রিমার্ক। সেফ রিমার্কটা কি, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। এবার মেয়েটি কি বলছে, ইট ইজ টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি। তাহলে উনি নিজে কি দেখেননি নিজের চেহারাটা, যে লোকে বলেছে তবেই উনি টায়ার্ড হয়ে গেছেন? এবার এটার এখানে মানে হয় যে হ্যাঁ অনেকেই তো দেখতে পায়, এবার সবাই বলে তুই বেশ সুন্দর দেখতে, কি সুন্দর দেখতে, আমি খুব ক্লান্ত হয়ে গেছি এদের এই কথা শুনে। এবার এখানেও কিন্তু ইন্ডিকেশনটা থেকেই যাচ্ছে যে উনি নিজে যদি দেখতেন তাহলে কিন্তু আর বলতেন না। এই যে বলছে যে ইট ইজ নাইট টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ আ প্রিটি ফেস। ফলে এর মধ্যেও কিন্তু একটা হালকা ধারণা রয়েছে যে লোকে বলে আমাকে আমি দেখতে সুন্দর, আমার নিজের কিন্তু সেই ধারণাটা নেই, কারণ হয়তোবা আমি দেখতে পাই না বা আমি দেখতে পাইনি নিজেকে। এরপরে আছে দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগ্যান টু কালেক্ট হার থিংস। ফলে উনি নিজের জিনিসপত্র গোছাতে শুরু করলেন। মানে যদি আমার কাছে 10-15টা ব্যাগ তো থাকবে না, এটা তো হতে পারে না। কারণ যে বাবা মা যখন তাকে তুলে দিচ্ছে আর আন্ট যিনি রিসিভ করবেন, এই দুটোর মধ্যে একমাত্র ট্রেন কম্পার্টমেন্টে সে থাকবে, সমস্ত ইনস্ট্রাকশন তাকে দেওয়া আছে, ফলে গুচ্ছের ব্যাগ তো তার সাথে থাকার কথা নয়। এবার যখনই সে বিগ্যান টু কালেক্ট হার থিংস, গুছিয়ে নিল, এমনও নয় যে সে ছড়িয়ে বসেছিল। গল্পের মধ্যে কিন্তু কোথাও এইরকম নমুনা দেখা যাচ্ছে না যে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে বসেছিল। ফলে কি হচ্ছে, কালেক্টর থিংস যখনই করে নিচ্ছে তখন কিন্তু বোঝা যাচ্ছে যে সে মানে পরিষ্কার করে যে দেখতে পায় তেমন নয়, কারণ সেটাতে সে সময় নিচ্ছে। সেইটাই হচ্ছে জায়গা যেখান থেকে আমরা বুঝতে পারছি যে মেয়েটা হয়তোবা অন্ধ ছিল বা চোখে পরিষ্কারভাবে দেখতে পেতেন না। এবং ফাইনালটা হচ্ছে এই প্যারাগ্রাফটায়, দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দ্য ডোরওয়ে, এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। তাহলে এই যে কেন উনি অ্যাপোলজিটা স্ট্যামার করলেন, ওই ভদ্রলোক তাড়াতাড়ি উঠে এসে উনি বুঝতে পেরেছেন যে মেয়েটি আসলে অন্ধ, ফলে তাকে নামতে না দিয়ে, সুযোগ না দিয়ে উনি নিজেই আগে উঠে পড়েছেন। সেই জায়গাটা থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে সেই কারণে তিনি অ্যাপোলজি চাইতে পারেন। ফলে এটাও কিন্তু একটা ইন্ডিকেশন যে মেয়েটি কিন্তু অন্ধ ছিল। ফলে গোটা গল্পের মধ্যে আমি কিন্তু এই জায়গাগুলিকে খুঁজে বের করতে সক্ষম হই যেখানে উদাহরণস্বরূপ এগুলিকে বলা যায় যে মেয়েটিও কিন্তু সমানভাবে অন্ধ ছিল। এবং এই যে জায়গাটা যে I don't remember, he said sounding puzzled, it was her eyes I noticed, not her hair. She had beautiful eyes but they were of no use to her. এই যে উনি নোটিস করেছিলেন বলেই তো অ্যাপোলজিটা চেয়েছিলেন যে সে অন্ধ। ফলে এই গোটা গল্প থেকে কিন্তু এই টুকরো টাকরা পয়েন্টগুলোকে আমাদের বেছে নিলে পরে সুবিধাই হবে, যে যেখান থেকে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ মেয়েটিও কিন্তু অন্ধ ছিল। ফলে সেখানে এমন নয় যে ন্যারেটর নিজেই একা অন্ধ ছিলেন। আসল কথা হচ্ছে এই যে লেখকের এরমোফোবিয়া, ফিয়ার অফ লোনলিনেস আমাদেরকে এতটাই ভাবিয়ে তুলেছিল, তার কথোপকথনের মধ্যে আমরা এতটা ডুবেছিলাম যে সেখান থেকে কিন্তু আমাদের মনে হতে পারেনি যে মেয়েটিও অন্ধ হতে পারে। যদিও বা দু একটা ইন্ডিকেশন থাকলেও থাকতে পারতো, মনের মধ্যে খচখচ করতে পারতো, কিন্তু লেখকের এই বিভিন্ন ধরনের মেন্টালিটি যেগুলি আমাদের চোখের সামনে এসেছে সেইগুলোর জন্য কিন্তু আমরা সেই মুহূর্তগুলোকে চোখের সামনে আনতে পারিনি। ফলে আমাদের চোখেও কিন্তু সেটা এড়িয়ে গেছে। আইজ হ্যাবিট কিন্তু এই দিক থেকেও একটা তাৎপর্যপূর্ণ জায়গা বহন করছে। ফলে যে সব এই যে স্ফ্যালোলালিয়া, ফ্লার্টেশিয়াস টক দ্যাট লিডস নোওয়্যার, এই স্ফ্যালোলালিয়ার জন্যই কিন্তু আমরা মেয়েটির প্রতি অতটা নজর দিতে পারিনি। আমাদের ফোকাস কিন্তু শিফট করে গেছে অন্য একটা জায়গায়, লেখকের প্রতি, ন্যারেটরের প্রতি, এবং সেই কারণের জন্যই মেয়েটি অন্ধ কিনা সেটা সম্পর্কে আমাদের ভাববার কিন্তু ফুরসত পাওয়া যায়নি। তো যাই হোক, শেষ পর্যন্ত দ্য আইজ হ্যাবিট সম্পর্কে আমাদের পরিষ্কার হলো মূলত যে আই যে গ্রিপ করছে, কি কিছুই গ্রিপ করছে না, এবং সেটা কিভাবে আয়রনিক্যাল হয়ে যাচ্ছে সেই জায়গাটা সম্পর্কেও কিন্তু আমাদের কাছে অনেকটাই পরিষ্কার হয়ে গেল। এখন শি ওয়াজ কমপ্লিটলি ব্লাইন্ড, এই যে কমপ্লিটলি ব্লাইন্ড, এই সে শব্দটুকু কমপ্লিটলি ব্লাইন্ড, এইটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্লাইন্ড কারা? আমরা, মানে যারা রিডার, ন্যারেটর না গার্ল?
ফলে এই যে জায়গাগুলো, এই ব্লাইন্ডনেসটা পুরোপুরি একটা গন্ডগোল। আবার এটাও ব্লাইন্ড, যে মেটাফরিক্যাল ব্লাইন্ডনেস, যে নেক্সট ফেলো ট্রাভেলার যিনি, তিনি কিন্তু উঠে এসে কখনোই ন্যারেটারের পরিস্থিতিটা বুঝতে পারেনি যে তিনি একটা রেভেরিতে ছিলেন কিনা, তিনি অন্ধ কিনা, বোঝাটা স্বাভাবিকও নয়, কিন্তু চেষ্টাও করেননি, এবং সেই কারণের জন্য কিন্তু হরহরি এই কথাগুলি উনি বলে গেলেন। এখন কমপ্লিটলি ব্লাইন্ড হয়তো, মানে ফিজিক্যালি ব্লাইন্ড হয়তো ন্যারেটার, ফিজিক্যালি ব্লাইন্ড হয়তো কি বলে আমাদের গার্ল, এবং মেটাফরিক্যাল ব্লাইন্ডনেস কিন্তু যেমনভাবে এই ফেলো প্যাসেঞ্জারের মধ্যে দেখা যাচ্ছে, তেমনভাবে কিন্তু আমরাও মেটাফরিক্যাল ব্লাইন্ডনেসের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পড়ছি। কারণ আমরাও কিন্তু পরিষ্কারভাবে কে ব্লাইন্ড, কেন ব্লাইন্ড, কী অর্থে ব্লাইন্ডনেসটাকে দেখানো হচ্ছে, সেটা যতক্ষণ না পর্যন্ত গল্পটা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ধারণা করতে পারিনি। এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে, তো যথারীতি যেমন আমি বলে থাকি যে কমেন্ট করলে পরে আমি সেগুলির উত্তর দিতে পারবো, বা আমার সাথে যোগাযোগ করলে পরেও আমি সেই জায়গাগুলিকে পরিষ্কার করতে পারবো। আরও কতগুলি জায়গা থেকে গেল যেগুলিকে আমি এই মুহূর্তে ব্যাখ্যা করতে পারবো না, কারণ ক্লাস 12-এর স্ট্যান্ডার্ড অনুযায়ী সেগুলি একটু উচ্চ পর্যায়ে চলে যাবে, যেটাকে ফ্রয়েডিয়ান তত্ত্ব দিয়ে, মানে ফ্রয়েডের তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করার কিছু জায়গা আছে। থিওরিস্ট কিছু আছেন যাদেরকে দিয়ে ব্যাখ্যা করানোটা সম্ভবপর, বেশ কিছু জায়গা রয়েছে যেগুলিকে অন্যভাবেও ব্যাখ্যা করাটা সম্ভব, একটু বড় মাত্রায় হলে পরে ব্যাখ্যা করাটা সম্ভব। কেন, এই যে হেয়ারের সিগনিফিকেন্সটাকে বলতে গেলে পরে অনেক কিছু বলতে হবে, তো সেগুলো এখানে বলবার সম্ভবপর নয়, কারণ ক্লাস 12-এর ক্ষেত্রে এতটা প্রয়োজনীয় নয়। যেটা আমি আগেও বলেছি, আরও একবার বলছি, যে যতগুলো ইনফরমেশন পাওয়া যায় সেগুলিকে কালেক্ট করার পর সেই জিনিসগুলো নিয়ে একটা জায়গা তৈরি করলে পরে পরিষ্কার হয়ে যাবে। যেভাবে আমি পড়ালাম, আমার বিশ্বাস প্রত্যেকটি লাইন ধরে ধরে প্রত্যেকটি ওয়ার্ডকে ব্যাখ্যা করে করে, ফলে সেখানে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সারের ক্ষেত্রে অতটা অসুবিধা হওয়ার কথা নয়। তবুও যদি কোনো সমস্যা থাকে তো আমার সাথে যোগাযোগ করলেই হবে।